এখন এখানের একেবারে বেসিক যে জায়গাটা আছে, সেটা হচ্ছে যে পিসি দাস। বেসিক এর কথা বলো বা কি পড়তে হবে, ডিরেক্টরি কি বা এত কম সময় কোন জায়গা থেকে পড়লে কমন পাবো? পিসি দাস ইস দ্য অনলি অপশন। তুমি যদি পিসি দাসটা প্রপারলি পড়ে যাও এবং একটু কোয়েশ্চেন গুলা দেখে যাও, অ্যাডমিশনে কি ধরনের প্রশ্ন হয়, তাহলে কিন্তু তোমার প্রিপারেশনটা একদম 100% হয়ে যায়। তো চলো আমরা এখানে যেগুলো লিখেছি, যত appropriate preposition আছে সবই পিসি দাসের এবং এর বাইরে ২-১ টা হয়তো অন্য দিক থেকে আসছে। আমরা একটু পড়বো with meaning, with sentence তোমার কোয়েশ্চেন কিভাবে হয়? সেন্টেন্স দিয়ে দেয়। সেন্টেন্সে যেখানে প্রিপোজিশনটা বসবে সেখানে একটা গ্যাপ থাকে। এই জায়গাটাতে একটা গ্যাপ থাকবে। তোমাকে এটা ফিল করতে হবে। তো এটা পারার জন্য তোমাকে আগে বুঝতে হবে অর্থটা কি হচ্ছে যে এই অ্যাবাইড এর সাথে কোন প্রিপোজিশনটা বসে এবং দেখো একটার সাথে ২ টা বসছে, একের অধিকও বসে গ্রুপ ভার্বের মতো। একেকটাই একেক রকম মিনিং হয়। তো সেই ক্ষেত্রে কোন মিনিংটা এই সেন্টেন্স দিচ্ছে, এই মিনিং এর জন্য কোন ওয়ার্ডটা হবে, কোন প্রিপোজিশনটা হবে এটা বুঝতে হবে। ঠিক আছে? তো চলো আমরা একটু আমাদের স্ট্র্যাটেজিটা হবে অ্যাভয়েড এর সাথে যখন বাই বসে এর অর্থ হয় মেনে চলা। অ্যাভয়েড এর সাথে যখন উইথ বসে এর অর্থ হয় একসঙ্গে থাকা। তাইলে এভাবে করে আমরা এটার সাথে এটা বসে এই মিনিংটা হয়। তো তুমি যখন মিনিং জানবা, সেন্টেন্স দেখলে কিন্তু খুব ইজিলি বুঝতে পারবা, ওকে? এই সেন্টেন্সটাতে বোঝায় যে হি অ্যাবাইডস ড্যাশ উইথ হিজ প্যারেন্টস মানে বুঝছো যে তার বাবা-মার সাথে সে বাস করে। তো অ্যাবাইড এর সাথে কি বসলে বাস করা বোঝায়? উইথ। তুমি চাইলে সেন্টেন্স দিয়েও পড়তে পারো। চাইলে এভাবে আগে উইথ মিনিং পড়ে ফেলতে পারো। তারপর যেয়ে সেন্টেন্সের অ্যাপ্লিকেশনটা তুমি যখন একটু প্র্যাকটিস করবা তখন দেখতে পারো, ওকে? আমরা থরলি আগে পড়ে যাব। এরপর তোমাকে কিছু প্র্যাকটিস দেব, তুমি উত্তর করবা। ঠিক আছে, ২৫ জন আসছো। এখন পার্টিসিপেশন কম হওয়ার কারণ আছে। কারণ সেকেন্ড টাইমাররা বা যারা শুরুতে প্রিপারেশন শুরু করেছিল তাদের শেষ। আর ফার্স্ট টাইমাররা তোমরা তো গুনোই না অনলাইন। সো তোমরা অফলাইনে যদি প্রপারলি পড়ো, ওকে, নো প্রবলেম। বাট শেষ করতে হবে। ওকে। তো ১ম এই আসো অ্যাবাইড। অ্যাবাইড ওয়ার্ডের সাথে ২ টা প্রিপোজিশন বসে। অ্যাবাইড বাই অ্যান্ড অ্যাবাইড উইথ। এটা খুব কমনলি তোমরা ছোটবেলায় যে আমরা মাইসেলফ যখন লিখতাম, তখন লিখতাম না উই অ্যাবাইড বাই বা আই অ্যাবাইড বাই দ্য রুলস অফ দ্য স্কুল। তো এই অ্যাবাইড বাই এর অর্থ কি ছিল? মেনে চলা। কোন নিয়ম, কানুন, আইন মেনে চলাকে আমরা অ্যাবাইড বাই দিয়ে বুঝাই। অ্যাবাইড বাই এবং তুমি যেটা মেনে চলছো সেটাই এই বাই এর পর বসে। ঠিক আছে? অ্যাবাইড বাই এর পরে সাধারণত রুলস বা তুমি যে জিনিসটা মেনে চলতেছো, অর্ডার সেটা হয়। আর এভয়েড উইথ মানে অলরেডি বললাম, কারো সাথে একসাথে বাস করাকে আমরা এভয়েড উইথ দিয়ে বুঝাই। যেমন I avoid with my husband, I avoid with my parents যেভাবে তুমি বলবা। আমি আমার ফ্যামিলির সাথে, বাবা-মার সাথে, হাসব্যান্ডের সাথে বাস করি। এরপর দেখো অ্যাবাউন্ড, ইন অ্যান্ড উইথ এই ২ টা নিয়েও তোমরা প্রচুর ঝামেলা করো। তো অ্যাবাউন্ড মানে প্রচুর পরিমাণে থাকা। কোন একটা জায়গায় কোন কিছু অনেক আছে। যেমন মনে করো একটা পুকুরে প্রচুর মাছ আছে। এটাকেই অ্যাবাউন্ড। অ্যাবাউন্ড মানে প্রচুর, অ্যাম্পিয়েন্ট। তো এই অ্যাবাউন্ড দিয়ে এটাই বুঝাই। বাট ইন অ্যান্ড কখন কোনটা হবে? এখানে দেখো জিনিসটা একই, মিনিং ও একই। জাস্ট আগে কোন পোরশনটা বসছে, পরে কোনটা যাচ্ছে। আগে পুকুর নাকি আগে মাছ, পরে মাছ নাকি পরে পুকুর। এই জিনিসটার উপর ডিপেন্ড করে কখন ইন হবে, কখন উইথ হবে। তো ধরো পুকুরে মাছ আছে। তাইলে এখানে পাত্রটা কি? পুকুর আর বস্তুটা হচ্ছে মাছ। তুমি যখন দেখবা দেখো ফিশ অ্যাবাউন্ড ইন দ্য পন্ড। পাত্রটা যখন পরে উল্লেখ থাকে, পাত্রের আগে ইন বসে। তাহলে ইন দ্য কন্টেইনার। জাস্ট এতটুকু মনে রাখবা। ইন দ্য কন্টেইনার। কন্টেইনারটা যেকোনো কিছু হইতে পারে। হইতে পারে গ্লাসে পানি আছে বা আকাশে তারা আছে। তো এখানে আকাশ বা গ্লাস পুকুরের মতোই। কন্টেইনারের আগে যেটা বসে সেটা হচ্ছে ইন। আর যদি শেষে মাছ থাকতো, the ponds about with fish. মাছ আছে শেষে, মাছের আগে গ্যাপটা। গ্লাসে পানি আছে, পানির আগে গ্যাপ। আকাশে তারা, তারার আগে গ্যাপ। যে জিনিসটা সে বস্তুর আগে যখন গ্যাপ থাকবে তখন উইথ বসে। তাইলে অর্থ একদম একই এবং ইনের অর্থ অনেক থাকা, উইথ ও অনেক থাকা। যখন পাত্রের আগে গ্যাপ আছে তখন ইন, অ্যান্ড যখন যে বস্তু আছে ওই পাত্রে তার আগে গ্যাপ আছে তখন উইথ। ঠিক আছে? একটু ১ টা মিনিট। জীবন সম্ভবত বাসায় আসছে। ১ টা মিনিট আমাকে টাইম দাও। ঠিক আছে না? ওকে। তো যেটা বলছিলাম, এটা একদম ক্লিয়ার রাখবা। পাত্রের আগে গ্যাপ থাকলে ইন, যে বস্তুটা আছে, বস্তুর আগে গ্যাপ থাকলে উইথ। এরপরে হচ্ছে এই ২ টার অর্থ একই রকম অ্যাবসেন্ট অ্যান্ড অ্যাবস্টেইন। অ্যাবস্টেইন মানে বিরত থাকা, দূরে থাকা। অ্যাবসেন্ট মানেও দূরে থাকা, অনুপস্থিত থাকা। তো কোনো কিছু থেকে দূরে থাকা বা কোনো কিছু থেকে অনুপস্থিত থাকা, মিটিং থেকে অনুপস্থিত থাকা, থেকে মিন আসে না এখানে? থেকে অর্থ আসে বলে অ্যাবসেন্ট এর সাথেও ফ্রম বসে।
অ্যাবস্টেইন এর সাথেও কিন্তু ফ্রম বসে। অ্যাবস্টেইন ফ্রম মানে বিরত থাকা। যে কাজ থেকে বিরত থাকবা তার আগে ফ্রম বসে। অ্যাবসেন্ট ফ্রম যে জায়গা থেকে তুমি অনুপস্থিত তার আগে ফ্রম বসে। ওকে? এরপর অ্যাবসর্বড ইন এটাও খুব কমনলি আসে অ্যাবসর্বড ইন। অ্যাবসর্বড মানে শোষিত, নিমগ্ন কোন একটা জিনিসের সাথে মিলেমিশে থাকা। যেমন আমি যদি বলি আই এম অ্যাবসর্বড ইন স্টাডিজ। আমি পড়াশোনার সাথে মিলেমিশে একাকার হয়ে আছি। আমার মনটা পড়াশোনার মধ্যে মিশে আছে। তো এরকম ক্ষেত্রে অ্যাবসর্ব শব্দটা ব্যবহার করা হয়। নিমগ্ন মানে জান প্রাণ মন দিয়ে সমস্ত মনোযোগ কোন একটা জিনিসে রাখা। তো অ্যাবসর্ব এর সাথে ইন বসে এবং দেখো অর্থকে মগ্ন থাকা। তোমাকে যদি দেয় তাইলে এই এক্সাম্পলটাই দেবে। হি ইস অ্যাবসর্বড ইন রিডিং বা ইন স্টাডিং। ঠিক আছে? এরপরে এটা জানো access to মানে প্রবেশ অধিকার বা কোনো কিছুর অধিকার। আমরা বলি না access পাওয়া মানে সেখানে এন্ট্রি করার অধিকার পাওয়া। তো access to একটু দেখিও খুব যে ইম্পোর্টেন্ট তা না। আচ্ছা। এরপর এই ২ টা একটু দেখো। accompanied by and accompanied with. accompanied by মানে একজনের সাথে আরেকজন সঙ্গী হয়ে চলা। যেমন I am accompanied by my father. আমি আমার বাবার সাথে একসাথে চলাফেরা করি। বাবা আমাকে সন্ধ্যাবেলা ঘুরতে নিয়ে যায়। এরকম একটা এক্সাম্পল দিতে পারো। I am accompanied by my friend. বন্ধুর সাথে আমি একসাথে ঘুরতে যাই। তাহলে accompanied by মানে একজন ব্যক্তির সাথে আরেকজন ব্যক্তি একসাথে চলা। আর accompanied with যেটা এখানে ব্যক্তি না। কোন ইভেন্ট বা কোন সিচুয়েশন ২ টা একসাথে ঘটা, যুগপৎ ঘটা। যেমন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সাথে প্রচুর বাতাস। আবার ধরো প্রচুর রোদ আকাশে এবং রোদের সাথে প্রচন্ড গরম। আবার তুমি বলতে পারো যে প্রচুর ঘূর্ণিঝড় হচ্ছে, প্রচুর ঝড়, ঝড়ের সাথে বৃষ্টি। এরকম সিচুয়েশন ২ টা সিচুয়েশন একসাথে ঘটায়। পরের এক্সাম্পলটা ইট ওয়াজ রেইনিং অ্যাকম্পানিড উইথ উইন্ড। বৃষ্টি হচ্ছিল সাথে বাতাস ছিল। অ্যাকম্পানিমেন্ট উইথ মানে বোঝাই ২ টা ঘটনা ২ টা একসাথে হচ্ছে। ঠিক আছে? ২ টাইর ক্ষেত্রেই উইথ বা বাই ২ টাতেই ২ টা জিনিস কানেক্টেড। ১ম টায় ২ জন ব্যক্তি যারা একসাথে চলছে ফ্রেন্ডশিপ বুঝায় এবং ২য় ক্ষেত্রে ২ টা ঘটনা একসাথে ঘটছে বুঝায়। ওকে? এরপর অ্যাকর্ডিং টু সবাই জানো অনুসারে এইটা খুবই ইম্পোর্টেন্ট। অ্যাকিউজড অফ। অ্যাকিউজড অফ মানে অভিযুক্ত। কোন একটা অন্যায় কাজ, পাপ যেকোনো কিছুতে যখন তুমি দায় নিতে হবে তোমাকে, তখন আমরা বলি অ্যাকিউজড অফ। অ্যাকিউজড অফ খুবই ইম্পোর্টেন্ট। অ্যাকিউজড এর পরে শুধু অফই বসে। আর কিচ্ছু বসে না। কোন কিছু বসানোর সুযোগ নাই। পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন দেখো, হি ওয়াজ অ্যাকিউজড অফ করাপশন। সে দুর্নীতির দায়ে দোষী। তাহলে অ্যাকিউজড অফ মানে কোনো একটা অপরাধে বা কোনো একটা রেসপনসিবিলিটি তে দোষী বুঝায়। ওকে, এরপর দেখো এটা একটু দেখি অ্যাকাস্টম টু। অ্যাকাস্টম মানে অভ্যস্ত। কাস্টম মানে নিয়ম-কানুন। কাস্টম শব্দটা তো জানো। অ্যাকাস্টম তার ভার্ব ফর্ম এবং অ্যাকাস্টম মানে ওই কাস্টম বা নিয়ম-কানুনের সাথে নিজেকে মানিয়ে নেওয়া। অ্যাকাস্টম মানে মানিয়ে নেওয়া এবং এরপর কি বসে? টু বসে। তাহলে অ্যাকাস্টম টু মানে মানিয়ে নেওয়াই বুঝায়। কোন সিচুয়েশন, কোন ঘটনা, কোন মানুষ যে কারোর সাথে হইতে পারে। যেমন দেখো, I am not accustomed to city life. আমি শহরের জীবনের সাথে অভ্যস্ত নই। তাহলে accustomed এরপরে কি বসে? টু ই বসে কিন্তু। আচ্ছা, এরপর add to টা একটু দেখিও। add to, add to মানে কি? যোগ করা। কোন কিছুর সাথে কোন কিছু যোগ করা। এখন add এর সাথে অনেকে with বলে। দেখো এখানে একটা এক্সাম্পল সম্ভবত with দিয়ে দেয়া আছে। এই যে দেখো, add some sugar with the milk. বাট আসলে ২ টাই হয়, to ও হয়, with ও হয়। বাট যদি ২ টা একসাথে থাকে, অবশ্যই to দাগাবা। ১০০ বার to দাগানোর পর তারপর একবার with দাগানো যাবে। তাইলে add এর সাথে কি হবে? to হবে। add to মানে যোগ করা। কোন কিছুর সাথে আরেকটা জিনিস যোগ করা। আচ্ছা, অ্যাডিক্টেড টু এটা তো জানো। অ্যাডিক্টেড মানে আসক্ত কোনো কিছুতে আ মানুষের অভ্যাস হয়ে যাওয়া, কোনো কিছু অভ্যস্ত এরকম বুঝায়। তো অ্যাডিক্টেড এর পরে কি বসে? টু এবং যে জিনিসটার প্রতি অ্যাডিকশন বুঝায় তার আগেই টু টা বসে। যেমন দেখো, হি ইস অ্যাডিক্টেড টু হোয়াট? অ্যাডিকশন কিসে? স্মোকিং এ। ঠিক তার আগেই টু বসছে। ওকে? আচ্ছা। এরপর দেখো, এখানে তুমি এই জায়গাটা যদি দেখো, অ্যাডমিটেড টু বা অ্যাডমিটেড ইনটু। এখন অ্যাডমিটেড মানে ভর্তি হওয়া। তো এই ক্ষেত্রে সাধারণত কোনো প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার ক্ষেত্রে আমরা ইনটু ব্যবহার করি। মনে রাখবা ইনটু মানে মধ্যে। ইনটু কখন ব্যবহৃত হয়? কোনো কিছুর মধ্যে এবং যখন গতিশীল অবস্থায় থাকে। সো তুমি একটা কলেজে বা কোনো একটা ইনস্টিটিউশন এ ভর্তি হবা, তোমাকে অবশ্যই গেট দিয়ে ঢুকতে হবে ইনস্টিটিউশন এর মধ্যে। তো এটাই মনে করবা যে গেট ইনটু বা অ্যাডমিটেড ইনটু, হ্যাঁ? ইনটু মানে কি? অ্যাডমিটেড এর সাথে ইনটু বসলে আমরা ভর্তি হওয়া বুঝাই। এরপর দেখো এটা ২ টা একটু দেখিও। কিছু জায়গাতে দেখবা যে অর্থ একই। অ্যাফেকশন মানে স্নেহ, অ্যাফেকশনেট মানে স্নেহপরায়ণ। পুরো অর্থ যখন দেখবে একই। বাট এখানে
একটা নাউন ফর্ম, একটা অ্যাডজেক্টিভ ফর্ম। অ্যাফেকশনেট এটা অ্যাডজেক্টিভ। অ্যাফেকশন স্নেহ এটা নাউন। সো এখানে ব্যবহারের ভিত্তিতে বা কখন নাউন কখন অ্যাডজেক্টিভ এই ভিত্তিতেও প্রিপোজিশনটা চেঞ্জ হয়ে যায়। যখন অ্যাফেকশনেট বলবা, অ্যাফেকশনেট এর পরে টু বসে এবং টু সামবডি। তুমি যার প্রতি অ্যাফেকশনেট এসবি সেইটার আগে টু বসে। ঠিক আছে? আর অ্যাফেকশন ফর যার প্রতি তুমি স্নেহপরায়ণ সেটাই এখানে ওই somebody টাই বসে। জাস্ট একটা নাউন একটা অ্যাডজেক্টিভ তার জন্য এই পরিবর্তনটা। যেমন দেখো, হি হ্যাজ অ্যাফেকশন ফর মি কার জন্য মানে আমার জন্য। হি ইজ অ্যাফেকশনেট টু মি। তাহলে ওই somebody কে আমি। ২ ক্ষেত্রে একই জাস্ট একটা নাউন একটা অ্যাডজেক্টিভ বলে চেঞ্জ হয়ে যাচ্ছে। জাস্ট মনে রাখি অ্যাফেকশনেট শেষে টি আছে এজন্য টু। অ্যাফেকশন এখানে তো টি নাই এজন্য ফর। আচ্ছা এটা একটা ইম্পোর্টেন্ট অ্যাফ্লিক্টেড। অ্যাফ্লিক্টেড মানে জর্জরিত বা সমস্যায় পতিত। জর্জরিত বলতে এখানে ম্যানিফেস্টেড উইথ বা সাফার এরকম মিন করে। তো এখানে অ্যাফ্লিক্টেড এর সাথে কি বসে বলতো? শুধুমাত্র উইথ এ বসে আর কিচ্ছু না। অ্যাফ্লিক্টেড এর সাথে কি বসে? উইথ বসে এবং তুমি যে বিষয়টা নিয়ে সাফার করছো উইথ এর পর সেটাই বসে। অ্যাফ্লিক্টেড উইথ সামথিং যে জিনিসটাকে নিয়ে সাফার করছো। হি ইজ অ্যাফ্লিক্টেড উইথ পভার্টি তার সাফারিংস এর জায়গাটা হচ্ছে পভার্টি দারিদ্রতা। এরপরে আসো অ্যাফ্রেইড অফ এটা খুবই ইম্পোর্টেন্ট। অ্যাফ্রেইড অফ মানে ভীত। অ্যাফ্রেইড এর পরে কি বসে? অফ বসে। তুমি যে জিনিসটা নিয়ে ভীত ঠিক তার আগেই অফ বসে। যেমন আই এম অ্যাফ্রেইড অফ ডার্কনেস অন্ধকার ভয় পাই আমি। তাহলে আমার ভয়ের কারণটা কি? ডার্কনেস। ঠিক তার আগেই অফ বসবে। ওকে এরপর হচ্ছে এগ্রি উইথ। এগ্রি উইথ কোন ব্যক্তির সাথে যখন আমরা একমতে পৌঁছাই তখন ওই ব্যক্তির আগে এগ্রি উইথ বসে। যেমন আই এম এগ্রিড উইথ ইউ। আমি তোমার সাথে একমত। যেকোনো ক্ষেত্রে এরকম ব্যক্তির সাথে যখন একটা সমঝোতা, একটা সিদ্ধান্ত বুঝাই, মেক্সিমাম জায়গাতে দেখবে উইথ বসে। আচ্ছা এইম এট এটা একটু দেখিও। এইম এট মানে এট আমরা কখন ব্যবহার করি? লুক এট মানে কোন জায়গাতে স্থিরভাবে একটা পয়েন্ট তাকানো। এবং এখানে এইম এট মানে লক্ষ্য নির্ধারণ করা। তুমি যখন কোন একটা লক্ষ্য নির্ধারণ করবে অবশ্যই সে পয়েন্টটাকে আগে ফিক্স করতে হবে। তোমাকে তাকাইতে হবে। সো ওই লুক এর সাথে মিলে মনে রাখিও লুক এট এইম এট। এইম এট মানে লক্ষ্য স্থির করা। এরপরে আচ্ছা এটা একটু সেন্টেন্স দেখতে পারো। অ্যালার্ম এট, বাই, ফর কোনটা কখন হয় এটা অর্থ দিয়ে পারবা। I am alarmed at or by the news তাহলে কোন একটা নিউজে তুমি সতর্ক হয়ে গেছো, ভয় পাইছো। তাহলে I am alarmed at the news বা I am alarmed by the news ওই নিউজের দ্বারা ভয় পাইছি বা ওই নিউজে at the news ওই নিউজে আমি ভয় পাইছি। at বা by ২ টাই হইতে পারে। আর ফর মানে তুমি যখন অ্যালার্মের সাথে ফর ব্যবহার করবা তখন এটা পজিটিভ সেন্স দিবে। যেমন এখানে এই যে নিউজটা এটা নিশ্চয়ই ভয়ের কোন একটা নিউজের জন্য তুমি ভয় পাইছো। আর যখন আমি ফর দিব তখন হইতে পারে তোমার ভালো রেজাল্ট এর জন্য আমি শঙ্কিত, তোমার সেফটি এর জন্য আমি শঙ্কিত বা এরকম পজিটিভ কোনো একটা জিনিসের জন্য। তখন আমরা অ্যালার্মের পরে ফর বসাই। হি ইস অ্যালার্মড ফর মাই সেফটি। ঠিক আছে? এরকম ক্ষেত্রে আমরা ফর ব্যবহার করি। পজিটিভ এর ক্ষেত্রে এত জটিল জিনিস আসবে না। তুমি অপশন দেখে দাগাইতে পারবা। এটা ইম্পোর্টেন্ট allot to। allot to মানে বন্টন করা। যাদের মধ্যে ভাগ করে দিবা ওই somebody allotted to এর পরে বসবে। যেমন দেখো a seat was allotted to me কাকে দিচ্ছি আমি সিটটা? আমাকে। বা একটা সিট আমাকে দেওয়া হচ্ছে। সো আমাকে দেওয়া হচ্ছে, আমার আগেই টু বসবে। allotted to me ওকে? এরপর দেখো allow from মানেও দূরে থাকা। জাস্ট লাইক absent from ওটার সাথে মিলায়ে একসাথে লিখে রাখবা। আচ্ছা এরপরে হচ্ছে আ হ্যাঁ, ২ টা খুব একটা ইম্পোর্টেন্ট না। অল্টারনেটিভ টু টা একটু দেখতে পারো। অল্টারনেটিভ টু বিকল্প। এখানে আবার অল্টারনেটিভ উইথ হয়। দেখো চেঞ্জটা কিরকম? কোয়েশ্চেন ইস অল্টারনেটিভ টু দ্যাট। তো এরকম তুমি যখন বলবা যে এই জিনিসটা এইটার অল্টারনেটিভ তখন সাধারণত টু বসে। তাহলে এই কোয়েশ্চেন ওইটার সাথে অল্টারনেট করে। আর লাইট অল্টারনেটস উইথ ডার্কনেস যখন অল্টারনেটটা ভার্ব হিসেবে ব্যবহার করা হবে। এখানে কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হইল। অ্যাডজেক্টিভ হিসেবে অল্টারনেটিভ টু আর যখন অল্টারনেটটা ভার্ব হিসেবে ব্যবহার করা হয় জাস্ট অল্টারনেট উল্লেখ থাকে তখন এখানে উইথ হয়। লাইট অল্টারনেটস উইথ ডার্কনেস। আলো যায়, অন্ধকার আসে। অন্ধকার যায়, আলো আসে। এটাই হচ্ছে অল্টারনেট। এরপর আসো অ্যামেজড এট এটাও তুমি আ দিয়ে লুক দিয়ে মনে রাখতে পারো। অ্যামেজড, সারপ্রাইজড তুমি দেখো প্রত্যেকটা জায়গাতে তোমার দৃষ্টি একটা জায়গাতে ফিক্স হয়ে যাবে। সারপ্রাইজড, অ্যামেজড একই রকম। লুক, এইম সব জায়গাতে কিন্তু তুমি একটা পয়েন্টে ফোকাস করছো। সো এভরিওয়্যার আমরা এট বসাবো। অ্যালার্মড এট, সারপ্রাইজড এট এখানে অর্থ হচ্ছে বিস্মিত। সারপ্রাইজড এট একই রকম।
আচ্ছা এখানে এই ২ টা একটু দেখিও ambitious of and ambition for noun এর সাথে for আর এখানে adjective এর সাথে of। একটু পড়তে হবে রে এগুলো এমনিতে তো মনে রাখা একটু কঠিন। খুব একটা ইম্পোর্টেন্ট যে তা না। আচ্ছা। এরপর দেখো ওই যে বললাম কোন মানুষের সাথে যখন একটা কনডাক্ট এর ব্যাপার বুঝাই তখন with বসাই। যেমন আমি যদি কোন ব্যক্তির সাথে বিরক্ত হই বা রেগে যাই তখন কি বলব angry with, I am angry with the person। তাহলে এই যে তার সেই মানুষটার সাথে রাগ করছি আমার মনোভাব এজন্য এখানে with হচ্ছে। এবং একই সাথে তুমি যখন বলবা annoyed আমি ওই মানুষটার উপর এখন রেগে নাই, বিরক্ত। তখন তুমি annoyed with বলবা। একই রকম। ওকে। এরপর দেখো এইটা একটু দেখবা answer। answer to the question number এত। তো এখানে আমরা কি লিখি answer to question, answer to something যে জিনিসটার উত্তর হবে তার আগে কিন্তু এরকম ভাবে to বসে। answer to the question you know এটা ভুল হবে না। answer to মানে উত্তর দেওয়া। দেখো answer to the question এই যে তোমার জিনিসটাই লিখছে। আচ্ছা এখানেও একটু দেখতে পারো anxious about and anxious for। anxious about মানে কোন কিছু নিয়ে দুশ্চিন্তা করা। আর anxious for মানে, মানে এখানে কি বলবো আগ্রহ বুঝায়। যেমন হচ্ছে anxious about তোমার কালকে রেজাল্ট দেবে তুমি এখন very much anxious about your result মানে বুঝাচ্ছে তুমি ভয় পাচ্ছ রেজাল্ট কি হবে। ওকে। আরেকটা হইতে পারে যে তোমার রেজাল্ট দিয়ে দিয়েছে। আজকে রেজাল্ট দিয়েছে, কালকে তোমাকে হেড টিচার ডাকছে স্কুলে। তোমাকে পুরস্কার দিবে। অনেক ভালো রেজাল্ট করছো। Now you are anxious for the মিটিং or for the prize ও যে তোমাকে প্রাইজ দিবে। তো এখানে anxious for মানে আগ্রহী বুঝাচ্ছে। পজিটিভ সেন্স দেয়। ঠিক আছে? সো anxious about মানে উদ্বিগ্ন and for মানে অতি আগ্রহী। এক্সাম্পল দেখো I am anxious about the result. I am anxious for the prize। দেখছো? যা বলছি তাই কিন্তু মিলে গেছে। আচ্ছা এরপর দেখো apologize to and apologize for যখন আমরা কোনো ব্যক্তির কাছে কিছু চাই, ক্ষমা প্রার্থনা করি, আপিল করি, আ রিকোয়েস্ট করি এই সমস্ত ক্ষেত্রে ব্যক্তির আগে to বসে। যেমন I request to অমুক, I apologize to অমুক। এখন কি জন্য আপিল করছি, কি জন্য মাপ চাচ্ছি সেটা for that reason তাহলে for দিয়ে কারণটা যুক্ত হয়। তাহলে to someone and for this reason এভাবে কিন্তু আমরা যোগ করি ২ টাকে। যেমন দেখো apologize to মানে কোন ব্যক্তির কাছে ক্ষমা চাওয়া। apologize for মানে অপরাধের জন্য ক্ষমা চাওয়া। তাহলে কি বললাম যে জন্য চাচ্ছ তার আগে for বসবে, যার কাছে চাচ্ছ তার আগে to। to someone for something। You must apologize to him তাহলে ব্যক্তির আগে to। You must apologize for your rudeness তাহলে তুমি কেন ক্ষমা চাচ্ছ? rudeness এর জন্য। তাহলে your rudeness এর আগে এজন্য for বসেছে। ঠিক আছে? এরপর আসো এর কারণেও একই রকম অ্যাপিল টু কোন ব্যক্তির কাছে যখন করবা, ব্যক্তির আগে টু বসবে অ্যাপিল ফর কেন অ্যাপিল করেছ? তার আগে ফর বসবে। জাস্ট সেইম। অ্যাপিল এগেইনস্ট মানে কোন ব্যক্তির বিরুদ্ধে। এগেইনস্ট মানে সব জায়গাতে বিরুদ্ধে বুঝায়। যখন কোন একটা অ্যাকশন এর এগেইনস্ট এ বা কোন ব্যক্তির এগেইনস্ট এ তুমি অ্যাপিল করবা বা যেকোনো কিছু করবা তখন সেখানে এগেইনস্ট ব্যবহার করি। অ্যাপিল হইলে সেটা অ্যাপিল এগেইনস্ট। অ্যাপিল এগেইনস্ট দ্যা কন্ডিশন, অ্যাপিল এগেইনস্ট দ্যা পারসন এরকম। ওকে, এরপর এটা ইম্পোর্টেন্ট অ্যাপিটাইট ফর। অ্যাপিটাইট ফর মানে ক্ষুধা বা রুচি বুঝায়। অ্যাপিটাইট কি বসে সাথে বলো? ফর। এটা কিন্তু স্পেলিং এর জন্য ইম্পোর্টেন্ট। আপ্পে তিতে APPETITE আপ্পে এতটুক তিতে অ্যাপিটাইট উচ্চারণ কিন্তু অ্যাপিটাইট। তো অ্যাপিটাইট এর সাথে ফর বসে এটা রুচি বা ক্ষুধা বোঝায়। যেমন দেখো I have no appetite for red color হইতে পারে, I have no appetite for food হইতে পারে। এখানে বলছে যে আমার খাবারের কোনো ক্ষুধা নাই। আবার রুচিও বুঝায় যে I have no appetite for red color মানে লাল রং আমার পছন্দ না। এরকম। এরপর দেখো একই রকম এপ্লাই টু ব্যক্তির কাছে এপ্লাই করবা। ফর মানে কি জন্য এপ্লাই করবা তার আগে ফর। ওকে এরপরে এটা একটু জানতে হবে না অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়ছি। তো অ্যাপ্রোপ্রিয়েট শব্দটার পর কোন প্রিপোজিশন বসে বলতে পারবে? appropriate এর পর কিন্তু to বসে। এক্সাম্পল দেখো, "It's not appropriate to me" এটা আমার জন্য যথাযথ নয়। "It's not appropriate for you" "It's not appropriate for this situation" এই পরিস্থিতির জন্য appropriate না। এরকম ক্ষেত্রে আমরা সাধারণত appropriate এর পর to বসিয়ে থাকি, হ্যাঁ? এখানে টি দিয়ে শেষ হচ্ছে। এজন্য to পড়ে। মনে রাখিও। আচ্ছা, এটা তো আমরা দেখছিলাম গ্রুপ ভার্ব এর মধ্যে। এই যে attach to এটা একটু দেখবা। add to, attach to, stick to ৩ টা একই রকম মিনিং দেয়। attach to মানে যুক্ত করা। add to মানে যুক্ত করা। stick to মানে যুক্ত করে লেগে থাকা। সমস্ত ক্ষেত্রেই কিন্তু to বসে। add to, stick to, attach to ৩ টা একসাথে লিখো। তাহলে attach to মানে যুক্ত করা। এক্সাম্পল দেখো, attach the ship to the letter তাইলে স্লিপটা লেটারের সাথে আটকে দিল। এরকমভাবে তুমি add to বলতে পারো।
স্টিক বলতে পারি। স্টিক মানে একেবারে লেগে থাকা। এটা সাধারণত ফিজিক্যাল লেগে থাকার থেকে মেন্টালি লেগে থাকা বোঝায়। যেমন পড়াশোনার সাথে লেগে গেছি বা তার সাথে আমি সবসময় তাকে ফলো করছি। এরকম ক্ষেত্রে স্টিক টু ব্যবহার করা হয়। আচ্ছা অ্যাটাক বাই যার দ্বারা আক্রান্ত হবে তার আগে বাই বসে। যেমন he was attacked by রয়েল বেঙ্গল টাইগার, attacked by lion তাহলে যে জিনিস দিয়ে আক্রান্ত হবে তার আগে বাই বসবে। আচ্ছা এখানে আসো avail, avail মানে কি? সুযোগ গ্রহণ করা। তো avail এর পর অফ বসে। avail এর পর কি বসে? অফ বসে এবং এখানে একটা রুল আছে যে avail কোন সেন্টেন্স এ তুমি যখন ব্যবহার করবা, অবশ্যই সেখানে একটা রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করতে হবে। রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করতে হবে। যেমন আমি যদি তোমাকে একটা সেন্টেন্স বলি, পরীক্ষাতে একবার আসছিল। I avail of the job. আমি চাকরিটার সুযোগ গ্রহণ করেছিলাম। এই সেন্টেন্সটা কি ঠিক আছে? আমাকে একটু বলো তো। আর যদি ঠিক না থাকে সঠিক ফর্ম কোনটা হবে? একটু জানাও। দেখি তোমাদের কমেন্ট গুলো একটু দেখি। ওরা মেবি জানে না। আচ্ছা ওইটাই হয়। আচ্ছা যাই হোক। তো এখানে দেখো তোমরা যেটা বলছো সেটাই সঠিক। I avail এখানে অবশ্যই myself লিখতে হবে। I avail myself of the job. অবশ্যই এখানে যে প্রোনাউনটা থাকবে তার রিফ্লেক্সিভ ফর্মটা avail এবং of এর মাঝখানে কিন্তু ব্যবহার করতেই হবে। নাইলে কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক আছে? এরপর আসো আমরা পরে যাই। আচ্ছা এরপর beg for এটা আমরা দেখছিলাম। beg for and ask for একই অর্থ হয়। ask for মানেও চাওয়া আর beg for মানেও চাওয়া। তুমি যে জিনিসটা চাবে তার আগে for বসে। যেমন I beg for money, I beg for time, I ask for time, I ask for money একদম একই রকম ব্যবহার হবে। ঠিক আছে? beg for and ask for ২ টা একই অর্থ চাওয়া। এরপর আসো believe in, believe in মানে বিশ্বাস করা। believe এর সাথে কি বসে? in বসে। যে জিনিসের উপর বিশ্বাস থাকবে তার আগে in বসবে। যেমন I believe in Allah, I believe in fate তাইলে এই যে জিনিসটার উপর তুমি বিশ্বাস করবা তার আগে in বসবে। ওকে এরপর belong এটা খুবই ইম্পোর্টেন্ট belong to belong এর সাথে to বসে আর with বসে। belong to মানে অধিকারে থাকা বোঝায়। যেমন this stick belongs to me এই স্টিকটা আমার belong to আবার তুমি যখন বলবা this phone also belongs to me ফোনটাও আমার। তাইলে এই সকল ক্ষেত্রে to বসে belong এর সাথে with কখন বসে? with মনে করো কোন একটা জিনিস তোমার পছন্দ বা তুমি চাও জিনিসটা আমার হইলে ভালো হইতো। বাট সেটা তোমার নাই। এই কন্ডিশন এর ক্ষেত্রে belong এর সাথে with বসে। যেমন আ the phone belong with me মানে ফোনটা তোমার কাছে নাই বাট উচিত ছিল ফোনটা তোমার কাছে থাকার হয়তো চুরি করে নিয়ে গেছে। তাহলে এই সমস্ত ক্ষেত্রে আমরা belong এর সাথে with ব্যবহার করি। তোমার to টা জানলেই হবে এবং এখানে আরেকটা রুল আছে কিন্তু belong একটা স্ট্যাটিক ভার্ব। তুমি এটাকে কখনো কন্টিনিউয়াস করতে পারবা না। belonging লিখতে পারবা না কোন সেন্টেন্স এ। এবং এট দ্যা সেম টাইম তুমি কখনো belong যুক্ত কোন সেন্টেন্স কে প্যাসিভ করতে পারবে না। যেমন this pen is belonged to me বলতে পারবা না। this pen belongs to me সবসময় অ্যাক্টিভ ফর্মে ব্যবহার করতে হবে। তাহলে ৩ টা জিনিস belong to and for ২ টা জানলা। এরপর জানলা যে belong যুক্ত সেন্টেন্স কখনো প্যাসিভ হয় না এবং belong একটা স্ট্যাটিক ভার্ব কখনো কন্টিনিউয়াস ফর্ম হয় না। এই ৩ টা জিনিস একটু মনে রাখবা। ওকে? এরপর হচ্ছে beneficial, beneficial to, useful to এরকম কিছু জায়গা আছে যেখানে ইফেক্ট বুঝায়। কজ অ্যান্ড ইফেক্ট। এরকম ইফেক্ট এর ক্ষেত্রে আমরা টু ব্যবহার করি। যেমন বেনিফিশিয়াল টু উপকারী, ইউজফুল টু ২ টাই উপকারী অর্থ দেয়। ওকে? একটু দেখে রাখবা। এরপর হচ্ছে এই জায়গাটা একটু লাগবে। ব্লাইন্ড অফ অ্যান্ড ব্লাইন্ড টু এটা সম্ভবত শেষ পরে আছে। আচ্ছা ব্লাইন্ড অফ অ্যান্ড ব্লাইন্ড টু দেখো ব্লাইন্ড অফ, ব্লাইন্ড মানে অন্ধ তো বুঝতেই পারছো বাট ২ টাই অর্থ ২ রকম হয়। ব্লাইন্ড অফ মানে হি ইজ অ্যাকচুয়ালি ব্লাইন্ড মানে সে আসলে দেখতে পায় না, চোখে দেখে না। এজন্য ব্লাইন্ড বলছো। যেমন হি ইজ ব্লাইন্ড অফ ওয়ান আই মানে সে এক চোখে দেখে না। আর ব্লাইন্ড টু যখন তুমি ব্যবহার করবা ব্লাইন্ড এর সাথে টু মানে আমরা বলি না চোখ থাকতেও অন্ধ, দেখেও না দেখার ভান করে বা পক্ষপাত দুষ্ট, নিজের স্বজনপ্রীতি দেখাই। তো এই সমস্ত জায়গার ক্ষেত্রে আমরা ব্লাইন্ড এর পরে টু ব্যবহার করি। যেমন হি ইস ব্লাইন্ড টু হিজ সন্স ফল্ট তার ছেলের ভুলের প্রতি সে অন্ধ। সে দেখেও দেখে না ভুলটা। তাহলে ব্লাইন্ড অফ মানে অ্যাকচুয়ালি সে অন্ধ অ্যান্ড ব্লাইন্ড টু মানে দেখেও না দেখা। ঠিক আছে? এই যে এখানে আছে একটু দেখিও।
আচ্ছা, এরপর হচ্ছে বর্ন এর ২ টা একটু দেখিও। বর্ন অফ অ্যান্ড বর্ন ইন। তো ইন সাধারণত কোথায় বসে? কোনো প্লেস এর আগে। যে জায়গাতে জন্মগ্রহণ করছে ওই প্লেসটা যখন মেনশন থাকবে ঠিক তার আগে ইন বসে। যেমন হি আ ওয়াস বর্ন ইন ঢাকা বা ইন বাংলাদেশ এরকম। যে প্লেস এর আগে ইন বসে। আর অফ মানে সে কোন ফ্যামিলি থেকে উঠে আসছে। ফ্যামিলি বা এরকম কোনো গোত্র যদি বুঝাই, কোনো গ্রুপ বুঝাই, জন্ম যেখান থেকে যে গ্রুপ থেকে যে পপুলেশন থেকে হচ্ছে, এটা মেনশন থাকলে আমরা born এর সাথে of বসে। যেমন দেখো he is born of a noble family তার বংশ পরিচয় বুঝাইলে of এবং যদি তার birth place বুঝাই কোন জায়গাতে জন্মেছে, সেক্ষেত্রে আমরা in বসিয়ে থাকি। ঠিক আছে? খুব ইম্পোর্টেন্ট। এই প্রশ্ন কিন্তু ২ বার আসছে এই born শব্দ থেকে। আচ্ছা। এরপরে burst into and burst out জানো? burst into মানে কান্নায় ভেঙে পড়া। আর burst out মানে হাসিতে ফেটে পড়া। ২ টাই উল্লাস বা প্রচন্ড শব্দ করে এক্সপ্রেশন বুঝায়। যেমন কানতেছো, হাউ-মাউ করে কানতেছো শব্দ করে। আর হাসতেছো তাও ওরকম হৈ হল্লা করে হাসতেছো। ২ টাই burst of impression বা burst of emotion বুঝায়। কিন্তু একটা দুঃখের ক্ষেত্রে burst into দুঃখের ক্ষেত্রে, আরেকটা খুশির ক্ষেত্রে burst out। আচ্ছা busy in যে কাজে বিজি থাকবা তার আগে in বসে। যেমন I am busy I am now busy in studying, I am now busy in teaching তাইলে in কোথায় বসবে? জাস্ট যে কাজে তুমি ব্যস্ত আছো, সেই কাজের আগে। ওকে? আচ্ছা call in মানে তো জানো call in, call in মানে ডেকে পাঠানো, call in a doctor, you know and call at কখন বসে? যে জায়গায় দেখা করবা ওই জায়গার আগে call at বসে। I'll call you at my office আমি তোমার সাথে অফিসে দেখা করব। প্লেস এর আগে at বসে। ওকে। এগুলো আমরা গ্রুপ ভার্ব এ পড়ছি। যাদের গ্রুপ ভার্ব ক্লাস হয় নাই, আমরা নেক্সট ডে পড়ে ফেলবো গ্রুপ ভার্বের সাথে। আচ্ছা, এরপরে এই জায়গাটা একটু দেখো। ক্যাপাবল, ক্যাপাবল মানে কি? সমর্থ বা সক্ষম। এবল, এবল শব্দের সিনোনিম ক্যাপাবল। তো ক্যাপাবল এর সাথে অফ বসে এবং যে কাজে তুমি ক্যাপাবল বুঝাচ্ছে এখানে, ঠিক তার আগে অফ বসে। যেমন ক্যাপাবল অফ ওয়াকিং, আই এম ক্যাপাবল অফ রানিং, আই এম ক্যাপাবল অফ রাইটিং। আমি লিখতে পারি, দৌড়াইতে পারি, হাঁটতে পারি। এই সমস্ত কাজের আগেই আমরা অফ বসাই। ওকে, এখানে আর এই পেজে খুব একটা ইম্পোর্টেন্ট কিছু নাই। আচ্ছা, claim to and claim for এই ২ টা একটু দেখো জাস্ট এক্সাম্পল দিয়ে দেখলে বুঝতে পারবা। I have no claim to the wealth and he claimed for the accident. So claim for মানে কোন একটা ঘটনা ঘটে গেছে সেজন্য তোমার কিছু ক্ষতি হয়েছে। ক্ষতিপূরণ যখন চাইবা সেই ক্ষেত্রে claim এর সাথে for বসে। যেমন he claimed for the accident মানে অ্যাক্সিডেন্ট এর ক্ষতির সে ক্ষতিপূরণ চায়। এরকম। যেকোনো ক্ষতি তার পূরণ চাচ্ছ বা তার মানে কম্পেনসেশন চাচ্ছ সেই ক্ষেত্রে for বসে। আর claim to মানে জাস্ট জন্মগত বা কোনো কারণে তোমার একটা অধিকার আছে কোনো কিছুর উপর। ক্ষতি হয়নি। জাস্ট তুমি তোমার বাবার সম্পত্তিতে তোমার অধিকার আছে, তো সেটা তুমি ক্লেইম করো। তাহলে ইউ ক্লেইম টু ইউর ফাদারস প্রপার্টি। ক্লেইম টু অধিকার বুঝায়, ক্লেইম ফর ক্ষতিপূরণ। ঠিক আছে? এই যে ক্ষতিপূরণের দাবি করা। আচ্ছা। এটা একটু দেখিও কমেন্ট আপন বা কমেন্ট অন ২ টাই হয়। কমেন্ট অন বা কমেন্ট আপন মানে কি বোঝায়? মন্তব্য করা বোঝায়। কমেন্ট আপন হোক বা অন হোক ২ টাই মন্তব্য করা বোঝায় কোনো কিছুর উপরে। যেমন হচ্ছে দেখো এখানে যে এক্সাম্পলটা আছে। I commented upon his post বা I commented on his post বা I commented on his opinion এরকম হইতে পারে। তুমি যে জায়গায় করবা ঠিক তার আগেই আমরা অন বসাবো বা আপন বসাবো। এখানে অন এন্ড আপন সেম মিন ক্যারি করে। এরপরে আসো আহ এইটা একটু দেখিও খুবই ইম্পোর্টেন্ট। একটু কেন অনেক দেখবা। compare with and compare to, compare with সম বা একই রকম বস্তু যাদের অ্যাকচুয়াল তুলনা করা যায়, সেরকম বস্তুর মধ্যে যখন তুলনা করা হয় তখন compare এর সাথে with বসে। আর যখন যে ২ টা জিনিসের অ্যাকচুয়াল তুলনা সম্ভব না, বাট তারপরও তুলনা করা হচ্ছে। যেমন হচ্ছে আগুনের সাথে আমরা রাগকে তুলনা করি। কই রাগ আর কই আগুন ২ টাকে তুলনা করা সম্ভব না। বাট তার ক্ষতির দিক অনুযায়ী আমরা ২ টাকে তুলনা করি। এই সমস্ত তুলনার ক্ষেত্রে আমরা compare এর সাথে to বসাই। তাহলে একই রকম বা যদি অ্যাকচুয়ালি তুলনা করা সম্ভব এমন বস্তুর মধ্যে তুলনা করা হয় compare এর সাথে with বসে। আর যদি তুলনা করা সম্ভব না স্টিল তুলনা করছি, এই ক্ষেত্রে to বসে। compare with এ কি হইতে পারে? compare me with someone আমার সাথে অন্য আরেকজনকে তুলনা করছি বা একটা বইয়ের সাথে আরেকটা বইকে তুলনা করছি। একটা ক্লাসের সাথে আরেকটা ক্লাসকে তুলনা করছি। এরকম একটা রেজাল্টের সাথে আরেকটা রেজাল্টকে তুলনা করছি। এরকম সেম টাইপের জিনিসের মধ্যে তুলনার ক্ষেত্রে আমরা
উইথ বসাই। আর ওই যে আগুনের সাথে রাগকে তুলনা করতেছে। এক্সাম্পল আছে দেখো। অ্যাঙ্গার ইস কম্পেয়ার্ড টু ফায়ার। কই আগুন আর কই রাগ ২ টার মিল নাই। স্টিল তাদের ক্ষতির জন্য তাদেরকে তুলনা করা যায়। এই ক্ষেত্রে কিন্তু টু বসে। ঠিক আছে? খেয়াল করিও। আচ্ছা এরপর compete with and compete for. compete with তুমি যার সাথে প্রতিযোগিতা করছো somebody, somebody এর আগে with বসে এবং compete for কি জন্য প্রতিযোগিতা করছো? What is the reason? কি জন্য? হইতে পারে ভালো রেজাল্টের জন্য বা দৌড় প্রতিযোগিতায় উইন করার জন্য। তো এই সমস্ত ক্ষেত্রে reason এর আগে for বসে। যেমন দেখো I competed বা he competed with me আমার সাথে সে compete করছে। কার সাথে? আমার সাথে। এজন্য আমার আগে with বসছে এবং কি জন্য? পোস্টটার জন্য। for the post যে জন্য তার আগে for এবং যার সাথে তার আগে with। আচ্ছা এরপর হচ্ছে কমপ্লেইন। কমপ্লেইন এর সাথে কি বসে? কমপ্লেইন এর সাথে to বসে। যার কাছে নালিশ করবা তার আগে to বসে। যেমন I complained to him, I complained to the master, I complained to the headmaster যার কাছে নালিশ করবা তার আগে to and complain for কি জন্য নালিশ করছো? রিজনটা কি ছিল? তার বাদরামের জন্য বা সে তোমার বই ছিঁড়ে দিয়েছে এইজন্য। তার আগে for বসবে। রিজন এর আগে for। ওকে, এই ২ টা গেল। এবার এটা একটু দেখবা কনফেস। কনফেস এর সাথে টু বসে এবং কনফেস টু মানে দোষ স্বীকার করা বুঝায়। যদি এক্সাম্পল দেখো, হি কনফেসড টু হিজ ফল্ট। সে তার দোষ স্বীকার করে নিয়েছে। কনফেস এর সাথে কি বসে? কনফেস টু। কনফেস মানে কি? স্বীকার করে নেওয়া। সাধারণত দোষ স্বীকারের ক্ষেত্রে আমরা কনফেস শব্দটা ব্যবহার করে থাকি। আচ্ছা এটা তো জানো। কনফিডেন্ট, কনফিডেন্ট এর সাথে কি বসে? অফ। কনফিডেন্ট অফ সামথিং। তুমি যে জিনিসটার ব্যাপারে আশাবাদী তার আগেই অফটা বসে। যেমন আই এম কনফিডেন্ট অফ মাই সাকসেস, আই এম কনফিডেন্ট অফ মাই পার্সেন্টেজ, আই এম কনফিডেন্ট অফ মাই রেজাল্ট, এনিথিং যেটার ব্যাপারে তুমি কনফিডেন্ট। ওকে? কনফিডেন্ট এর পরে অফ বসে। এরপর আসো কনফাইন দিয়ে ২ টা আছে। একটা কনফাইন টু আর একটা কনফাইন ইন। পরে আছে দেখলাম। কনফাইন ইন মানে রুমে বা কোনো একটা বাউন্ডারির মধ্যে আটকে থাকা। একটা বাসার মধ্যে বা একটা রুমের মধ্যে আটকে থাকা। বন্দি থাকা বুঝাই সাধারণত। যেমন হচ্ছে তুমি বলতে পারো, I am confined in my room, I am confined in my home, I am confined in the boundary, in the school, in the college, in the jail এই যেকোনো জায়গাতে বন্দি থাকা বা আবদ্ধ থাকা বোঝায়। confined in মানে। আর confined to মানে অনেকে আছে না অসুস্থ হয়ে যাওয়ার পর বেড থেকে আর উঠতে পারে না। সারা জীবন ওই বেডের মধ্যেই শুয়ে কাটাইতে হয় তাকে। এরকম ক্ষেত্রে আমরা কনফাইন এর সাথে টু ব্যবহার করি। হি ইস কনফাইন্ড টু দ্য বেড শয্যাশায়ী যেটা আমরা বলে থাকি বাংলাতে শয্যাশায়ী। বেড থেকে উঠতে পারে না। সেক্ষেত্রে আমরা কনফাইন টু ব্যবহার করি। সো কনফাইন ইন অ্যান্ড টু ২ টার মধ্যে পার্থক্য আছে একটু দেখবা। এরকম পেয়ার ওয়ার্ড গুলো ইম্পোর্টেন্ট। পেয়ার যে শব্দগুলো আছে না? এই জায়গাগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। বিকজ তোমরা কনফিউজড হয়ে যাও। আচ্ছা, আজকের প্রেজেন্স ভয়াবহ। ওকে? এরপর আসি আমরা কনগ্রাচুলেট এর পর কি বসে? I congratulate you on your success এটা যে জন্য তুমি তাকে বা কাউকে কনগ্রাচুলেট করবা, ওই কারণের আগে on বসে। Congratulate you on your success, on your result, on your medal, on your prize যেকোনো যে কারণে তুমি কনগ্রাচুলেট করছো তার আগেই কিন্তু on বসবে। ওকে? এরপরে এটা একটু দেখবা। consist of and consisting. consist of মানে made of গঠিত। consist of made of এর কোনো পার্থক্য নেই। consist of মানে গঠিত, made of মানেও গঠিত। যদি এক্সাম্পল দেখো, my family consist of 5 মেম্বার। তুমি এখানে বলতে পারো my family is made up of 5 মেম্বার। made up of বা made of বা consist of একদম একই রকম। আর consist in মানে absorbing বলছিলাম আমরা খানিকটা তার সিমিলার। consist in মানে কোনো কিছুর মধ্যে আরেকটা জিনিস অন্তর্নিহিত থাকা। যেমন আমরা বলে থাকি খুব কমন একটা স্টেটমেন্ট happiness consist in স্যাটিসফ্যাকশন সন্তুষ্টির মধ্যে শান্তি থাকে। তো এখানে কোন জিনিসটার মধ্যে কি আছে সেইটা বুঝায়। যেমন এখানে তুমি যদি দেখো যে জিনিসটার মধ্যে আছে, শান্তি কই আছে? স্যাটিসফ্যাকশন এর মধ্যে। ওই স্যাটিসফ্যাকশন এর আগেই ইন বসে। ওকে? যার মধ্যে আছে। ভেসেল বা পাত্রের আগে, আধারের আগে আমরা ইন বসাই। ওকে? ইম্পোর্টেন্ট কিন্তু এটা। এরপরে
এটা একটু দেখিও। কন্ট্রিবিউট মানে অবদান রাখা। I contribute to my family, I contribute to the country, I contribute to the nation. তুমি যেখানে অবদান রাখবা সেই জিনিসের আগে to বসে। Contribute to family, contribute to nation যেরকম এক্সাম্পল বললাম এরকম। এবং contribute মানে কি? অবদান রাখা। এটা তো তুমি জানো। এরপরে এটা একটু দেখিও। cope with বা cope up with। cope with হয় বা cope up with হয়। ২ টার মানেই একই রকম। পেরে ওঠা বা এঁটে ওঠা। দেখো এক্সাম্পল কি আছে? He cannot cope with the situation. সে পরিস্থিতির সাথে তাল মিলিয়ে উঠতে পারে নাই, এঁটে উঠতে পারে নাই। তাইলে এরকম ক্ষেত্রে আমরা cope এর সাথে with ব্যবহার করি বা এখানে তুমি চাইলে একটা up দেওয়াও যায়। up থাকে কিছু জায়গায়। cope up with মানে তাহলে এঁটে ওঠা বা পেরে ওঠা বা অভ্যস্ত হয়ে ওঠা। আচ্ছা, cure for এটা জানো তুমি cure for মানে আরোগ্য বা চিকিৎসা। There is no cure for cancer তারপরে অন্য জায়গাতে বলতে পারো there is no cure for laziness. laziness এর কোনো চিকিৎসা নেই মাইর ছাড়া। আচ্ছা এটা তো আমরা কতদিন দেখছিলাম deal in and deal with. deal in মানে ব্যবসা করা। কোন জিনিস নিয়ে ব্যবসা করছো, তো যে জিনিস নিয়ে ব্যবসা করছো তার আগে ইন বসাই। যেমন I deal in rice, I deal in clothes যে জিনিস নিয়ে ব্যবসা করছো তার আগে আমরা ইন বসাই। আর deal with মানে আচরণ করা, behave with. deal with মানে আচরণ করা। যেমন I deal good with my friends. এই সকল ক্ষেত্রে আমরা যখন আচরণ বুঝাই তখন deal এর সাথে with বসে। আচ্ছা depend on তুমি জানো deprive of এটা ইম্পোর্টেন্ট। deprive of মানে বঞ্চিত। কি বোঝায়? বঞ্চিত বা কোনো কিছু তার পাওয়ার অধিকার ছিল বাট পাচ্ছে না। এরকম সেন্স তাই। যেমন I am deprived of food খাবার পাচ্ছি না। I am deprived of education অনেক জায়গায় হয় না যে শিক্ষার অধিকার আছে তো সবারই আছে। বাট স্কুল নাই ধারে কাছে পড়তে পারছে না। তাহলে এই সমস্ত ক্ষেত্রে আমরা deprive of ব্যবহার করি। ওকে? এরপরে detrimental। detrimental মানে ক্ষতিকর। এর একটা সিনোনিমাস আছে একই রকম ব্যবহার harmful। detrimental to harmful to একই রকম। detrimental to মানেও ক্ষতিকর, harmful to মানেও ক্ষতিকর। ২ টোই ক্ষতিকর অর্থ দেয়। এবং যে জিনিসটা ক্ষতিকর তার আগেই এই to টা বসে। যেমন smoking is detrimental to health বলতে পারো বা smoking is harmful to health বলতে পারো। যেটা ক্ষতিকর তার আগেই to বসে। আচ্ছা, এরপর devoid এর পরে of বসাইছে কেন? to লিখছে কেন? এই যে devoid এ to লিখছে দেখো এটা কিন্তু ভুল। devoid এর সাথে of বসে। devoid of মানেও হচ্ছে বঞ্চিত বুঝি। জাস্ট লাইক deprive and devoid একই রকম অর্থ দেয়। deprive of মানেও বঞ্চিত, devoid of মানেও বঞ্চিত। ২ টাই বঞ্চিত অর্থ দেয় এবং যে জিনিসটা থেকে বঞ্চিত থাকছো সেখানেই of বসে। He is devoid of sense তার জ্ঞান নাই। কাণ্ডজ্ঞান শূন্য আমরা যেটা বলে থাকি সেটা বুঝাইছে। কাণ্ডজ্ঞান বঞ্চিত বা কাণ্ডজ্ঞান শূন্য। আচ্ছা। আর এই যে ভুলটা করছিল ওটা devoid না এটা কিন্তু devote। devote মানে কি বলে? নিয়োজিত বা নিজের সবকিছু উজাড় করে দেওয়া। এরকম বোঝায়। এই ক্ষেত্রে আবার to বসে। সো devoid আর devote ২ টা কিন্তু আলাদা শব্দ। একটু আলাদা করে দেখবা। আচ্ছা die দিয়ে এই জিনিসগুলো তো তুমি জানো। die of যখন কোনো রোগে মারা যায় তখন আমরা die of ব্যবহার করি। যেমন he is died of cholera, died of cholera দেখছো? আর যখন die by বুঝাই কোনো accidentally মারা যাওয়া বুঝায়। die by suicide হইতে পারে, die by accident হইতে পারে। unusual কোনো কারণে যদি মারা যায় কেউ তাহলে আমরা by বসাই। unusual reason। সুইসাইড অ্যাক্সিডেন্ট তো ন্যাচারাল মৃত্যু না। এজন্য বাই বসে। এবার ডাই ফ্রম যখন কেউ ওভার ইটিং বা ওভার এক্সারসাইজ কোনো কিছুর ওভার এক্সপ্রেশন এ মারা যায় তখন আমরা ফ্রম ব্যবহার করি। যেমন ডাই ফ্রম ওভার ইটিং, ডাই ফ্রম ওভার এক্সারসাইজ বলতে পারো। আচ্ছা। আর ডাই ফর মানে কোনো কিছুর জন্য মারা যাওয়া বা জীবন উৎসর্গ করা বোঝায়। হি ডাইড ফর হিজ কান্ট্রি, হি ডাইড ফর হিজ প্যারেন্টস তার বাবা-মার জন্য জীবন দিয়েছে। বা ডাইট ফর পিসের জন্য। বাট এটা আসলে ওরকম পিস না। পিস আরেকটা আছে ডাই এর সাথে ডাই ইন পিস। আমরা বলি না অনেক সময়, যাক সে শান্তিতে মারা গিয়েছে। তার শান্তির মৃত্যু হয়েছে। নামাজের মধ্যে কেউ মারা গেছে মনে করো। তো এরকম শান্তিতে মৃত্যুবরণ করার ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করি। ডাই ইন পিচ মানে শান্তিতে মারা যাওয়া। আর এখানে যেটা বলতেছিলাম যে জন্য সে মারা গিয়েছে। তার কারণটা কি? মরার কারণ কি ছিল? দেশের জন্য হয়তো যুদ্ধে জীবন উৎসর্গ করেছে। অন্য কোনো রিজন। এই সমস্ত ক্ষেত্রে আমরা ফর ব্যবহার করি। ফর মানে তো জন্য জানো।
আচ্ছা, এরপর হচ্ছে ডিফারেন্স। যখন ডিফারেন্সটা নাউন ফর্মে থাকবে তখন between বসে। আর যখন অ্যাডজেক্টিভ ফর্মে থাকে তখন from বসে। যেমন হচ্ছে "There is no difference between you and me." তো যখন ওই ২ টা জিনিস পরপর উল্লেখ থাকে, "you and me" এবং তার আগে between বসছে। এক্ষেত্রে between হয়। আর যখন আমরা ডিফারেন্ট বলি দেখো এখানে এক্সাম্পলটা একটু অন্যরকম। "My job is different from you." তাহলে এই from you বা your job একটা আর my job আরেকটা। ২ টার মধ্যে তুলনা করা হচ্ছে। ২ টা ২ প্রান্তে আছে এবং মাঝখানে ডিফারেন্ট বসে সেখানে from হয়। তাহলে ২ টা ২ প্রান্তে থাকে এবং ডিফারেন্ট অ্যাডজেক্টিভ ফর্মে যখন থাকে তখন from বসে। আর যখন ২ টা জিনিস একসাথে থাকে যেমন between you and me বললাম, there is no difference between these two এখানে ২ টা জিনিস একসাথে আছে। তো এরকম ক্ষেত্রে আমরা ডিফারেন্স এবং between ২ টা ব্যবহার করি কিন্তু। ঠিক আছে? একটা নাউন একটা অ্যাডজেক্টিভ। আর না মিললে দেখবা ২ টা একসাথে আছে নাকি পরে আছে। আচ্ছা। এরপরে dwell in. dwell in just like live in. live in, live at. live at কখন ব্যবহার করা হয়? ছোট জায়গার ক্ষেত্রে। আর in মানে বড় জায়গা। আর dwell এর সাথে in যায় যেকোনো জায়গায় সে বাস করতেছে। সেই প্লেসটা যদি বুঝায় ছোট হোক, বড় হোক dwell এর সাথে in বসে এবং এর অর্থ live in বা live at এর মতোই বাস করা। দেখো he dwells in this house সে এই ঘরে বাস করে। এটাই তার প্লেস, dwelling place. আচ্ছা। এরপর দেখো এরপর হচ্ছে enter. enter এর সাথে কখনো বসে প্রিপোজিশন, কখনো বসে না। যেমন হচ্ছে তুমি যদি কোনো রুমে ঢোকা বুঝাও, যেমন হচ্ছে দরজা খোলা, তুমি রুমে এসে ঢুকলা। এক্ষেত্রে বলব যে you entered into the room. তুমি রুমের মধ্যে ঢুকেছো। আরেকটা হইতে পারে অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে আমরা বলি না entered কলেজ বা entered the admission, entered the hospital এই সমস্ত ক্ষেত্রে তুমি যখন কোনো জায়গাতে অ্যাডমিশন নেওয়ার অর্থে enter ব্যবহার করছো, তখন কিন্তু কোনো প্রিপোজিশন বসে না। He entered the college, he entered the university. তাইলে যখন কোনো রুমে ঢোকা বা কোনো একটা কনস্ট্রাক্টেড প্লেস এ ঢোকা বুঝায়, তখন ইন্টু বসে। আর যদি কোনো ইনস্টিটিউশন এ অ্যাডমিশন নেয়া বুঝায়, সেখানে কিন্তু কোনো প্রিপোজিশন বসে না। এটা একটু দেখবা escape from just like absent from এর মতো। কোনো কিছু থেকে পালিয়ে যাওয়া, বিরত থাকা বুঝায়। আচ্ছা, এটা একটু দেখবা engage to. engage to মানে কি? engagement সবাই শুনছো না? engage to মানে যখন কারো সাথে বিয়ের কথা পাকা হয়ে যায়, সেক্ষেত্রে আমরা engage to ব্যবহার করি। যেমন he is engaged to আ আরিফা বা she is engaged to আরিফ। তো এই সকল ক্ষেত্রে যখন একজনের সাথে আরেকজনের বিয়ের কথা পাকাপাকি হইছে, সেই ক্ষেত্রে engaged এর সাথে to বসে এবং অর্থ কি হয়? বাগদত্তা। তাকে কথা দেওয়া হয়েছে। বাগ মানে কথা, দত্ত মানে দেওয়া হয়েছে। বিয়ের কথা দেওয়া হয়েছে। আর engaged এর সাথে আরেকটা আছে engage with। বলো তো engage with মানে কি? যারা আছো তারা বলো। engage with কি অর্থ দেয়? বলো দ্রুত। যারা আছেন বলেন। আচ্ছা, he deprive of his own money noun কোনটা? of his own money মানে কিভাবে আসছে? এখানে তুমি যদি বলো noun তাইলে অ্যা of his own money এই his own money পুরো অংশটা phrase এবং এখানে মানিটা appropriate noun। এখন হয়তো আচ্ছা যুক্ত বলতেছো engage। আচ্ছা engage এর সাথে যখন with ব্যবহার করা হয় তখন কোনো কাজে লেগে থাকা বুঝায়। যেমন I am engaged with studying, I am engaged with the new job তার মানে engaged with মানে কোনো কিছুর সাথে লেগে থাকা বুঝায়। engaged to মানে বাগদত্তা, মানুষের সাথে লেগে থাকা, বিয়ের জন্য পাকা কথা হওয়া বুঝায়। ঠিক আছে? সো engaged to and engaged with এই ২ টা একসাথে দেখবা ২ টাই কিন্তু আছে প্রিসিডেন্সে। ওকে, এরপর হচ্ছে faith in, faith in, faith in মানে বিশ্বাস। যার উপর বিশ্বাস করবা তার আগে in বসে। যেমন হচ্ছে faith in God বা faith in আল্লাহ বা faith in আ প্যারেন্টস, বাবা-মার প্রতি আমাদের বিশ্বাস থাকে না? তাইলে faith in যে জিনিসের উপর বিশ্বাস করবা ঠিক তার আগে in বসে। faith in ওকে? এরপরে হচ্ছে খুব একটা ইম্পোর্টেন্ট না। আর যখন faithful, faith মানে কি? faith এটা সাধারণত নাউন অর্থে ব্যবহৃত হয়। faith মানে এটা নাউন ফর্ম কিন্তু। এর অ্যাডজেক্টিভ ফর্ম faithful। সো faithful যখন ব্যবহার করবে একই রকম অর্থ বিশ্বাস থেকে বিশ্বস্ততা। তো বিশ্বস্ত যখন হবে তখন to বসবে আবার। যেমন the dog is faithful to his master. faithful বিশ্বস্ত বোঝায়। তাইলে faith বিশ্বাস আর এখানে faithful বিশ্বস্ত।
faith in, faithful to. faithful to এটা তো জানো ছোট থেকে শিখে আসতেছো। আচ্ছা এটা একটু দেখি fit for. fit for মানে যোগ্য। suitable. fit মানে যা suitable মানেও তা। বলো তো সুইটেবল এর পর কি বসে? ফিট এর সাথে ফর বসে। সুইটেবল এর পর কি বসে? বলো দেখি। আচ্ছা এটা একটু দেখবা ফন্ড। ফন্ড মানে পছন্দ করা বা ভক্তি বা ভক্ত বোঝায়। যেমন I am fond of sweet, I am fond of song আমি গান শুনতে ভালোবাসি ধরো। তো এই সকল ক্ষেত্রে আমরা ফন্ড এর সাথে অফ ব্যবহার করি। ঠিক আছে? এটা একটু দেখবা। ফ্রি ফ্রম ওই আগের মতোই অ্যাবসেন্ট ফ্রম, ফ্রি ফ্রম, ফ্রি ফ্রম মানে মুক্ত। অ্যাবসেন্ট ফ্রম, অ্যাবস্টেইন ফ্রম, ফ্রি ফ্রম, রিফ্রেইন ফ্রম সবই একই রকম অর্থ দেয়। আচ্ছা এটা একটু দেখিও গুড ফর মানে যোগ্যতা বুঝাই, ক্যাপাবিলিটি আছে কিনা। আর গুড এট মানে দক্ষতা বুঝাই। যেমন গুড এট মানে অবশ্যই এটা বুঝাবে যে তুমি কোন একটা কাজে দক্ষ। যেমন আই এম গুড এট ইংলিশ, আমি ইংরেজিতে দক্ষ, ইংরেজি পারি ধরো। এরকম বললাম বা আই এম গুড এট বেঙ্গলি, বাংলা পারি ধরো। তাইলে এই সকল ক্ষেত্রে যখন কোনো সাবজেক্টে দক্ষতা বুঝাই তখন আমরা গুড এট ব্যবহার করি। আর গুড ফর মানে যোগ্যতা না জাস্ট বা দক্ষতা না জাস্ট আমি কাজটা পারি কিনা সেটা বুঝাই। ইয়েস অর নো। আর এখানে গুড অর ব্যাড বোঝায়। তাহলে গুড ফর মানে যোগ্যতা। যেমন এখানে যদি দেখো হি ইস গুড ফর নাথিং। সে কোন কাজেরই না, কোন কাজই পারে না। তাইলে গুড ফর সাধারণত কোন কাজের যোগ্যতা আছে কিনা সেটা বুঝায়। খারাপ বা ভালো বুঝায় না। জাস্ট ইয়েস অর নো পারি নাকি পারি না। আর গুড এট মানে ওকে একটা পাস তুমি পারো। এখন তুমি ভালো পারো নাকি খারাপ পারো। ভালো পারলে গুড এট ওকে? এই ২ টা একটু দেখবা। গ্রেটফুল টু তুমি জানো গ্রেটফুল টু মানে কৃতজ্ঞ এবং গ্রেটফুল বানানটা দেখবা। গ্রেট মানে GREAT মহৎ যে গ্রেট ওই বানান না কিন্তু GREAT গ্রেট এখানে। আচ্ছা এটা একটু দেখো গেট রিড অফ। এটা তো জানো গেট রিড অফ মানে মুক্তি পাওয়া। গেট রিড অফ, গেট রিড অফ এভাবে ফ্রেজাল ফর্মে ব্যবহৃত হয়। গেট রিড অফ মানে মুক্তি পাওয়া ইম্পোর্টেন্ট আছে। আর গিভ আপ মানে এটা অবশ্যই জানো ত্যাগ করা। গিভ আপ অ্যান্ড গিভ ইন। গত ক্লাসে ছিল না এই ২ টা? গিভ ইন মানে পরাজয় মেনে নেওয়া, হার মেনে নেওয়া। এটা তো থাকার কথা। শত্রুর কাছে হার মানা। আর গিভ আপ মানে ত্যাগ করা। কোন খারাপ অভ্যাস যেমন হচ্ছে গিভ আপ স্মোকিং, স্মোকিং ত্যাগ করা হইতে পারে। অন্য কোনো যেকোনো অভ্যাস খারাপ জিনিস ত্যাগ করা। গিভ ইন মানে হার মেনে নেওয়া কারো কাছে। ওকে? এরপরে হচ্ছে এটা একটু দেখিও হ্যাঙ্কার। হ্যাঙ্কার এর সাথে আফটার বসে। হ্যাঙ্কার আফটার রান আফটার মানে কোনো কিছুর পিছে ছোটা। কেন ছুটতেছি? কারণ ওই জিনিসটা আমি চাই। হ্যাঙ্কার আফটার মানেও লোভে কোনো কিছুর পিছে ছোটা। এবং লোভ কেন? ওই জিনিসটা আমি চাই বলে। সো হ্যাঙ্কার আফটার, রান আফটার একই অর্থ দেয়। তো এখানে যদি এক্সাম্পল দেখো I do not hanker after wealth, I do not hanker after money আবার I do not hanker বা I do not run after মানে একদম একই রকম অর্থ দেয়। মানে কোনো কিছুর লোভে কোনো কিছুর পিছে ছোটা। ওকে? এরপরে এটা একটু দেখিও হিড টু মানে মনোযোগ। লিসেন টু মানে শোনা। জাস্ট লিসেন টু হিট্টু একই রকম। হিট্টু মানে কান দিয়ে শোনা, মনোযোগ দেয়া। আর লিসেন টু মানে ওই শোনা একই রকম। আচ্ছা লিসেন বানান কি করছি? টি বাদ দিছি। এজন্য উইয়ার্ড লাগতেছে। আচ্ছা এরপর আসো। এটা একটু দেখিও। ইনডালজ। ইনডালজ মানে কি? আসক্ত। কোনো কিছু থেকে বের হইতে না পারা। জাস্ট লাইক অ্যাডিক্টেড এর মতো। ইনডালজ। বাট ইনডালজ সবসময় নেগেটিভ অর্থ দেয় না। কখনো, কখনো পজিটিভ অর্থ দেয়। ইনডালজ ইন মানে তাহলে কি? আসক্ত। এখানে দেখো the teacher succeeded in convincing the student not to indulging in politics. So politics sometimes can be better, can be good, can be bad যেকোনো কিছু হইতে পারে পলিটিক্স। ভালো হইতে পারে, খারাপ হইতে পারে। এটা আসলে সবসময় খারাপ বুঝায় না। বাট তুমি অ্যাডিক্টেড শব্দটা যখন ব্যবহার করবা সব জায়গাতে নেগেটিভ মিনিং দিবে দেখবা। নেগেটিভ কোনো অভ্যাসকে দিবে। আচ্ছা, এরপরে এটা একটু দেখিও ইনডিটেড। ইনডিটেড DEBT অনেকে ডেপ্ট উচ্চারণ করো। ঋণ অর্থ কি ঋণ। এটার উচ্চারণ ডেপ্ট না। এর উচ্চারণ হচ্ছে ডিট। বিটা সাইলেন্ট থাকে। DET ডিট উচ্চারণ হয়। তো ইনডিটেড টু মানে কি ঋণী। দেখো I have indebted to my parents আমি আমার বাবা-মার কাছে ঋণী। অর্থে কারো কাছে ঋণী হইতে পারে। যেকোনো জন্য তুমি ঋণী হবা সেখানে ইনডিট এর পরে টু বসবে। তারপর ইনসিস্ট তুমি জানো ইনসিস্ট এর পর অন বসে অলওয়েজ এবং এরপর যদি কোনো ভার্ব থাকে তাহলে তার সাথে আইএনজি বসে। জানো না ভার্বের সাথে আইএনজি বসে ইনসিস্ট এর পর এবং ইনসিস্ট এর পরে সাধারণত কি বসে? অন বসে। ইনসিস্ট অন মানে কি জোর করা।
কোন কাজ করার জন্য কাউকে জোর করা, জবরদস্তি করা। আচ্ছা এরপরে এটা একটু দেখিও। appropriate এর পরে to বসছিল না? ঠিক একই রকম irrelevant এর পরে to। appropriate to মানে যথাযথ বা প্রাসঙ্গিক আর irrelevant to ঠিক তার অপোজিট, অপ্রাসঙ্গিক। irrelevant to appropriate তো ২ ক্ষেত্রেই to বসে। যেমন this is irrelevant to that বা আগে যেরকম বলছিলাম this thing is not appropriate to me আবার একই রকম বলতে পারো this thing is not relevant বা irrelevant to me। relevant এর সাথেও to বসে, irrelevant এর সাথেও কিন্তু to বসে। relevant, irrelevant, appropriate সব জায়গাতে to এবং meaning kind of similar। আচ্ছা, এটা একটু দেখিও। সিনিয়র, জুনিয়র এরকম ক্ষেত্রে আমরা তুলনার ক্ষেত্রে তুলনায় আমরা কি করি সাধারণত comparative এ than বসাই। বাট ল্যাটিন কিছু ওয়ার্ড আছে যেখানে than বসানো যায় না। সিনিয়র, জুনিয়র ল্যাটিন শব্দ এবং তুলনামূলক ছোট, জুনিয়র মানে আর সিনিয়র মানে তুলনামূলক বড়। এখানে কোনো comparative ওয়ার্ড। বাট এখানে যেহেতু ল্যাটিন শব্দ আমাদের নিয়ম আছে যেগুলোর পর অবশ্যই টু বসাইতে হয়। জুনিয়র মানে বয়সে কম, সিনিয়র মানে বয়সে বেশি। ২ ক্ষেত্রেই কিন্তু টু বসবে। সিনিয়র টু, জুনিয়র টু। প্রিয়র একই রকম PRIOR প্রেয়ার, প্রেয়ার এর পরে টু বসে। এরপরে আসো পরে যাই। জেলাস অফটা একটু দেখিও ঈর্ষাপরায়ণ। আচ্ছা, এরপরে এটা তো জানো না? কাইন্ড টু যার প্রতি কাইন্ড সামথিং বা somebody তার আগে টু বসে। হি ইস কাইন্ড টু মি, হি ইস কাইন্ড টু দ্য ক্যাট, হি ইস কাইন্ড টু অডিয়েন্স এভাবে তুমি যেটা ইচ্ছা বলতে পারো। আর কি টু মানে চাবিকাঠি বা রহস্য। ইন্ডাস্ট্রি ইস দ্য কি টু সাকসেস। কি অফ সাকসেস বলিও না। কি টু সাকসেস যেটা একটা সেন্টেন্স যদি মনে রাখো পেরে যাবা। ইন্ডাস্ট্রি ইস দ্য কি টু সাকসেস। আচ্ছা এরপরে হচ্ছে এটা একটু দেখো ল্যাক অফ। ল্যাক অফ মানে অভাব এবং তোমার যে জিনিসটার অভাব আছে ধরো তোমার টাকা-পয়সার অভাব খুব এখন। সো I have lack of money যে জিনিসের অভাব তার আগে অফ বসে। একটু দেখবা লাফ এট, লাফ এট মানে কিন্তু হাসা না। অপমান করা, বিদ্রূপ করা, ঠাট্টা করা। যেমন ইউ লাফড এট দ্য পুয়ার তার মানে তুমি গরিবদের দেখে হাসছো, ভাল লাগছে মনে বলে হাসছো। না, তার মানে তা না। লাফ এট মানে তাদেরকে ছোট চোখে দেখছো, বিদ্রূপ করে ঠাট্টা করছো এরকম বুঝাই। ঠিক আছে? ওকে। এরপর আসো এটা একটু এটা আমরা সম্ভবত বেসিক প্রিপোজিশন এ দেখছিলাম লিন। লিন মানে কি হেলান দেয়া। বানানটা ভুল লিখছে। লিন, L-E-A-N লিন মানে হেলান দেয়া। তো কোন জিনিসের গায়ে হেলান দিয়ে দাঁড়ানো বুঝাইতে আমরা এই যে ধরো দেয়ালে হেলান দিলাম। এই দেয়ালে হেলান দিয়েছি। এখানে লিন এগেইনস্ট বোঝায়। লিন এগেইনস্ট মানে হেলান দেয়া। ওই যে মেট্রোর দরজায় লেখা থাকে না? প্লিজ ডোন্ট লিন এগেইনস্ট দ্য ডোর দরজায় হেলান দিবেন না। ঠিক আছে? তাইলে এখানে লিন এগেইনস্ট মানে হেলান দেয়া বোঝায়। এরপর দেখো লিভ এর সাথে অনেকগুলো আছে যার মধ্যে তুমি লিভ ইন বা এট টা জানো। প্লেস এর আগে বসে। যে জায়গাতে বাস করে সে জায়গার আগে। ছোট হইলে এট, বড় হইলে ইন। আর লিভ বাই আর অন। অন মানে কোন কিছু খেয়ে বাঁচা। ফুড। তুমি যে জিনিসটা খেয়ে বাঁচো সেই ফুডটা যদি উল্লেখ থাকে তার আগে অন বসে। আর বাই মানে আর্নিংস। তোমার বেঁচে থাকার জন্য আয়ের উৎস যেটা, ওই আয়ের উৎসের আগে বাই বসে। যেমন I live by teaching আমি এই পড়াশোনা তোমাদের পড়ানোর মাধ্যমে যতটুকু ইনকাম করি সেটা দিয়ে আমার জীবন চলে। তাইলে live by এখানে earning বুঝায়। আর live on যে খাবার খেয়ে বাঁচছো তার আগে on বসে। আর live in by তুমি জানো long for। long for মানে কি লং। লং মানে লম্বা সাধারণত কিন্তু লং এর একটা ভার্ব ফর্ম আছে। এটা কিন্তু ভার্ব হিসেবে ব্যবহৃত হইছে। এবং লং মানে এখানে want চাওয়া বা উইশ। তাহলে এখানে লং কিন্তু লম্বা বুঝাইতেছে না। এখানে চাওয়া বুঝাচ্ছে। লং ফর মানে কামনা বা প্রে করা। কি জন্য, কি জিনিস তুমি চাচ্ছ তার আগে ফর বসে। I long for কি আমি কি চাই? I long for happy life আমি সুখী জীবন চাই। তাইলে long for happy life তুমি যেটা চাও তার আগে ফর বসবে। ঠিক আছে? ওকে, এরপর পরে যাই। loyal to, loyal to মানে কোন কিছুর প্রতি কি বলা যায়? সৎ, অনুগত, বাধ্য এরকম বোঝায়। যেমন I am loyal to you মানে তুমি যেভাবে আমাকে চলতে বলো আমি সেভাবে চলি। যেটা আমার উচিত আমি সেটা করি। এখানে আমরা লয়াল এর সাথে কি বসাই? টু বসাই। ওকে? আচ্ছা লুক এট বললাম, লুক দিয়ে গতদিন আমরা দেখছিলাম। এটা একটু এটাও দেখছিলাম না লুক ডাউন আপন।
লুক ডাউন আপন মানে নিন্দা করা বা ছোট চোখে দেখা। I look down upon the poor বা don't look down upon the poor যেটা আসে আরকি। মানে গরিবদের ছোট চোখে দেখো না, বিদ্রূপের চোখে দেখো না। তো look down upon এটাও কিন্তু ওই 3 words এর একটা ফ্রেজ। একটু আগে আমরা দেখলাম না get rid of ওরকমই। ৩ টা একসাথে বসলেই ওই মিনিংটা আসবে। আচ্ছা। এরপর এটা একটু দেখো mourn for mourn for মানে কি? mourn for মানে শোক করা, বিলাপ করা, দুঃখ করা। তো মানুষ মারা গেলে সাধারণত ওয়ার্ডটা ব্যবহার করা হয় এভাবে যেমন I mourn for his death, I mourn for his departure এভাবে। তাইলে mourn for মানে শোক করা। যে জন্য করছো সে reason এর আগে for বসে। আচ্ছা marry to মানে যার সাথে বিয়ে দিচ্ছ তার আগে to বসে। যেমন his father married her off to someone যার সাথে বিয়ে দিচ্ছ তার আগে to বসে। আর marry off মানে বিয়ে দিয়ে দেওয়া। His father married her off এটা সাধারণত অ্যাডভার্ব ফর্মে বসে। marry off মানে তাহলে বিয়ে দিয়ে দেওয়া। আর married to মানে যার সাথে বিয়ে দিচ্ছ তার আগে to বসে। এক্সাম্পল যদি দেখো, he married his daughter to a rich man যার সাথে বিয়ে দিয়েছে তার আগে কিন্তু to বসছে। ঠিক আছে? আচ্ছা ক্লাস চলতেছে না? ঠিক আছে সবকিছু? সোজা অর্থটা কিরে সোজা অর্থ কোনটা? suitable of, suitable for suitable এর সাথে সাধারণত for ই বসে। suitable to and suitable for ২ টাই বসতে পারে। হ্যাঁ, এরপরে আচ্ছা need of and want of একই রকম। need of মানে need মানে প্রয়োজন সাধারণত। কিন্তু এখানে need এর সাথে যখন of বসে বা want এর সাথে of বসে তখন প্রয়োজন বা চাওয়া বুঝায় না, অভাব বুঝায়। তুমি চাও কারণ তোমার অভাব আছে। সো এখানে ডিরেক্ট মিনিং need of মানেও অভাব, want of মানেও কিন্তু অভাব বুঝায়। ওকে? অনেক সময় থাকে অভাব নাই বাট আমরা চাই। সেই ক্ষেত্রে আমরা need of বা want of ব্যবহার করি না। চাই অ্যান্ড নাই অভাব। সেই ক্ষেত্রে আমরা need of বা want of ব্যবহার করি। ওকে? এটা দেখবা এখানে আর তেমন ইম্পোর্টেন্ট কিছু নাই। আচ্ছা। এরপর দেখো oblige. oblige মানে কি? oblige মানে কৃতজ্ঞ। যে বা এখানে কিছু ক্ষেত্রে মেনে চলা এরকম অর্থও দেয়। ঠিক আছে? oblige এর সাথে যখন to বসে তখন একদম কৃতজ্ঞ অর্থই দেয়। যেমন I oblige to you for your help. তুমি আমাকে সাহায্য করছো সেজন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ। I am obliged to you যার কাছে কৃতজ্ঞ তার আগে to বসে। ওকে? ৩ টা দেখো ৩ টা একই রকম অর্থ। obstacle এর সাথেও টু বসে, অপোজ এর সাথেও টু, অপোজিট এর সাথেও টু। obstacle মানে বাধা। অপোজ মানেও কিন্তু বাধা দেওয়া। আর অপোজিট মানে বিপরীত। সো যে জিনিসটা বিপরীতে আছে সেও তোমাকে বাধাই দিবে। সো ৩ টার সাথেই টু বসে এবং দেখো অর্থ কাইন্ড অফ একই রকম। ৩ টা একসাথে পড়বা। এরপর আসো ওপেন, ওপেন এর সাথে টু ও বসে, ফর ও বসে। যেমন আ হি ইস ভেরি ওপেন টু মি। সে আমার সাথে মন খুলে কথা বলে। তো বলতেছো যে হি ইস ভেরি ওপেন টু মি। এটা হইতে পারে। আরেকটা হইতে পারে যে দ্যা ব্যাংক ইস ওপেন ফর অ্যান আওয়ার। টাইমের ক্ষেত্রে হইতে পারে বা ওপেন ফর ইউ তোমার জন্য খোলা। আই এম ওপেন ফর ইউ। আমি তোমার জন্য মন খোলা। এরকম ক্ষেত্রেও কিন্তু ফর হইতে পারে। আচ্ছা, এরপরে এটা একটু দেখি ওই যে যেটা বলছিলাম। ও, ও মানে কি ঋণী। ইনডিটেড মানেও ঋণী। আর গ্রেটফুল মানে কৃতজ্ঞ। ২ টা ক্ষেত্রেই তোমাকে কেউ সাহায্য করছে। এজন্য তুমি ও করছো, কৃতজ্ঞ। সেজন্যই তুমি গ্রেটফুল। আবার তুমি কি ঋণী কেন? কারণ তোমাকে কেউ সাহায্য করছে। তো ৩ টা ক্ষেত্রেই কিন্তু আমরা টু ব্যবহার করছি। আচ্ছা কালারটা একটু চেঞ্জ করে নিই। দেখো ৩ টার অর্থ একই রকম এবং এজন্য আমরা এখানে টু ব্যবহার করছি। আমি কোনো একটা দিন এখানে লিখে রাখছিলাম এগুলা। ওকে? তাইলে কিন্তু ঋণী অর্থ দিবে। আচ্ছা এখানে ইম্পোর্টেন্ট গুলো দাগানো আছে। দেখো প্লে অন। প্লে অন মানে কি? বাজানো। প্লে অন শব্দের অর্থ বাজানো। যেমন আমরা কি বাজাই? তো এখানে মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট বোঝাই। হইতে পারে গিটার, হইতে পারে একতারা, হইতে পারে হারমোনিয়াম। তো এই সমস্ত মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট গুলার বাজানোর ক্ষেত্রে প্লে অন বসে। যেমন I play on the guitar এবং অবশ্যই বাদ্যযন্ত্রের আগে কিন্তু দা আর্টিকেল বসাইতে হবে। দা পিয়ানো, দা গিটার। I play on the piano, I play on the guitar. ওকে, প্লে উইথ মানে কি? প্লে অন মানে বাজানো। কিন্তু প্লে উইথ মানে কিন্তু আবার ঠাট্টা করা বা তামাশা করা। এখানে আবার মনে করিও না যে আমার বন্ধুর সাথে আমি মাঠে খেলা করতেছি। এখানে আমি play with দেব। I play with my friend at the field হবে না।
তাহলে এখানে প্লে উইথ সাধারণত তামাশা করা বুঝায়। দেখো, ডোন্ট প্লে উইথ দ্য পুর। গরিবদের সাথে ঠাট্টা করো না, তামাশা করিও না। ওকে, এরপর দেখো এটা একটু দেখি পপুলার উইথ আর পপুলার ফর। পপুলার উইথ মানে যাদের সাথে জনপ্রিয়। ধরো কার কথা বলবো? কার কথা বলা যায়? ধরো আমাদের আপা। আপা পুরো দেশে জনপ্রিয় ছিল না? পুরো দেশে জনপ্রিয় ছিল। তাইলে আপা ওয়াজ ভেরি পপুলার উইথ দ্যা নেশন। মানুষের সাথে জনপ্রিয় ছিল। যাদের সাথে সে জনপ্রিয় ছিল, তার আগে উইথ বসবে। পপুলেশন এর আগে। আর কি জন্য? তার জনপ্রিয়তার কারণ কি ছিল? কারণ সে অটোক্র্যাট ছিল। তাইলে ফর দ্যা রিজন। যে কারণে সে জনপ্রিয়, তাই সে রিজন এর আগে আমরা ফর বসাই। সো পপুলার উইথ সাম গ্রুপ অর somebody and popular for the reason, যের জন্য সে পরিচিত। ওকে? প্রেফার এর সাথে টু বসে। একটার থেকে আরেকটা জিনিস বেশি পছন্দ করার ক্ষেত্রে আমরা প্রেফার ব্যবহার করি। I prefer coffee to tea. আমি কফি বেশি পছন্দ করি চায়ের থেকে। প্রেফার টু মানে তুলনামূলক বেশি পছন্দ করা বোঝায়। ওকে? এরপরে দেখো প্রিসাইড। প্রিসাইড মানে কি? সভাপতিত্ব করা। প্রেসিডেন্ট, সভাপতি। সো প্রিসাইড ওইখান থেকে ভার্ব ফর্ম এ আসছে। প্রিসাইড ওভার মানে সভাপতিত্ব করা। ধরো এখানে একটা মিটিং হচ্ছে, অনেকজন মানুষ আছে। আমি তাদের উপর প্রিসাইড করছি। তো এখানে ওভার মানে কি? কোন একটা জিনিসের উপর দিয়ে কোন কিছু মুভমেন্ট অবস্থায় চলে যাওয়া বোঝায়। আমি কথা বলতেছি, আমার কথা সবার উপর দিয়ে চলে যাচ্ছে। সবার মাথার উপর ভাসতেছে আমার কথাগুলো এবং সবাই মেনে চলছে। এরকম একটা সিনারিও চিন্তা করো। সেই ক্ষেত্রে প্রিসাইড এর সাথে ওভার বসে। প্রিসাইড ওভার মানে সভাপতিত্ব করা। আচ্ছা, প্রাইড এর সাথে ইন বসে, প্রাউড এর সাথে অফ বসে। ২ টা একই রকম। তো যখন টেক প্রাইড, প্রাইড এখানে নাউন এন্ড প্রাউড এখানে অ্যাডজেক্টিভ। যখন টেক প্রাইড এই ফর্মে থাকে এবং প্রাইডটা নাউন হিসেবে বসে, এটা নাউন, তখন এর সাথে ইন বসে। তাহলে প্রাইড টেক ভার্বের সাথে বসে সবসময় এবং এরপর ইন বসে। আর প্রাউড এটা তো পুরুষসূত্র থেকে আই এম প্রাউড অফ সামথিং। তাহলে প্রাউড অফ মানে গর্বিত। এখানে অ্যাডজেক্টিভ এবং প্রাউড এর সাথে অফ বসে। যেমন হি টেক প্রাইড ইন হিজ রিসার্চ। তাহলে টেক এর সাথে বসছে দেখছো? এবং এটা নাউন এবং এখানে ইন হয়েছে। আর প্রাউড যখন বলবে সবসময় অফ বসে। ওকে? পিরিয়ড টু এটা তো বলতেছিলামই যে সিনিয়র জুনিয়র এর সাথে। আচ্ছা, এরপর দেখো কোয়ারেল উইথ। কোয়ারেল উইথ মানে কি? ঝগড়া করা। কোয়ারেল উইথ। তো এখানে আ কিভাবে বলা যায়? আমরা যখন ঝগড়া করতেছি, যার সাথে ঝগড়া করব তার আগে উইথ বসে। যেমন I quarrel with my mother. মার সাথে খুব ঝগড়া করতাম একসময়। তাইলে quarrel with মানে ঝগড়া করা। না, এমনি বলতেছি, সত্যি না। এরপর আসো আর তেমন কিছু নাই। এটা একটু দেখিও দেখো রেফার। রেফার মানে নির্দেশ করা বা উল্লেখ করে দেওয়া যায়। আমি বললাম রেফার করছে মানে কি? তুমি এক জায়গাতে গেছিলা, তো ডাক্তার বলতেছে না আমি তো এই রোগের বিশেষজ্ঞ না, তুমি বরং ওই ডাক্তারের কাছে দেখাও। তাহলে এখানে আমরা মেনশন করে দিচ্ছি। আমি না বরং উনি। তো রেফার মানে উল্লেখ করা, নির্দেশ করা। রেফার এর সাথে কি বসে? টু বসে। ঠিক আছে? এরপর হচ্ছে রিলাই। রিলাই মানে নির্ভর করে। জাস্ট লাইক ডিপেন্ড। ডিপেন্ড এর সাথে অন বসে, রিলাই এর সাথেও অন বসে। আরেকটা আছে কাউন্ট। কাউন্ট অন মানেও নির্ভর করা। তাহলে কাউন্ট অন, ডিপেন্ড অন, রিলাই অন সবার সাথে অন এবং সবগুলোর অর্থ একই। ডিপেন্ড বা নির্ভর করা। আচ্ছা, এরপর হচ্ছে রিপ্লাই। আনসার এর সাথে কি বসে? আনসার টু দ্যা কোয়েশ্চেন। আনসার টু মানে যা, রিপ্লাই মানেও তা। আনসার টু মানে উত্তর দেওয়া, রিপ্লাই টু মানে উত্তর দেওয়া। এই ২ ক্ষেত্রে কিন্তু উত্তর দেওয়া বা জবাব বুঝায়। ঠিক আছে? রেসপন্ড টু একই রকম। রেসপন্ড এর সাথে টু বসে। রেসপন্ড টু মানে সাড়া দেওয়া বা উত্তর দেওয়া। তাহলে আনসার টু, রিপ্লাই টু, রেসপন্ড টু সব জায়গাতে টু। আচ্ছা, এরপর এটা একটু দেখতে পারো রেসপন্সিবল। রেসপন্সিবল যার কাছে তুমি রেসপন্সিবল তার আগে টু বসে। যেমন আই এম রেসপন্সিবল টু মাই প্যারেন্টস ফর মাই ডিডস। তাইলে আমি আমার বাবা-মার কাছে রেসপন্সিবল, দায়বদ্ধ। ফর কি জন্য? আমার যেকোনো কাজের জন্য। তাইলে এখানে যে জন্য তার আগে ফর বসবে। এটা তো মিনিং দিয়েই বলা যায়। ওকে, এরপর আসো রেজাল্ট অফ অ্যান্ড রেজাল্ট ফ্রম। রেজাল্ট অফ মানে কোনো কিছুর ফল। অফ মানে র বুঝায়। কোনো কিছুর ফল যখন বুঝাবে তখন আমরা অফ ব্যবহার করব। আর সামথিং রেজাল্ট ফ্রম এনিথিং মানে কোন একটা জিনিস থেকে কিছু একটা হইছে। আমরা একটু এক্সাম্পল দেখি, দেখলে বুঝবা। কই গেল? এই যে মিজারির রেজাল্ট ফ্রম ভাইস। তাইলে এখানে কোন জিনিসটা থেকে কোন জিনিসটা হইছে? পাপ করছো এইজন্য দুঃখ পাচ্ছ। সো দুঃখ আসে পাপ থেকে, পাপ থেকে। তাইলে যেটা রিজন সেটা যদি পরে উল্লেখ থাকে তার আগে ফ্রম বসে। পাপ
থেকে দুঃখ আসে। তো যে জিনিসটা কারণ, ওই কারণের আগে ফ্রম বসে। এখানে যেটা হইছে। পরেরটা দেখো dishonesty result in misery বা vice results in misery তাইলে এটা কারণ। এইটা থেকে আসে misery। তাইলে যদি যে ইফেক্ট, ইফেক্টটা যদি পরে থাকে তাইলে তার আগে ইন বসে। তাহলে রেজাল্ট এর আগে ইন বসে আর কজ এর আগে ফ্রম বসে। জাস্ট একটু মনে রাখিও ফ্রম, কজ আর ইন, ইফেক্ট। যেমন দেখো প্রথম ক্ষেত্রে মিজারি রেজাল্টস ফ্রম ভাইস। এখানে ইফেক্টটা হচ্ছে মিজারি, দুঃখ। আর কারণটা কি? পাপ। আর পরেরটার ক্ষেত্রে ডিসঅনেস্টিটা হচ্ছে রিজন অ্যান্ড রেজাল্ট হচ্ছে মিজারি বা ইফেক্ট হচ্ছে মিজারি। সো ইফেক্ট এর আগে ইন অ্যান্ড কজ এর আগে ফ্রম। এটা একটু দেখিও, হ্যাঁ? এটা কিন্তু ঘুরায় পেঁচায় আসে। একটু যদি ইংলিশ ২-১ লাইন বুঝো তাইলে তো এটা ভুল করার কথা না। একটু চোখ কান খোলা রাখবা। আচ্ছা, এটা একটু দেখো রিটায়ার ফ্রম। কোন কাজ থেকে অব্যাহতি নেওয়া অর্থে রিটায়ার ফ্রম বসে। এটা তো জানো রিটায়ারমেন্ট এ যাওয়া, রিটায়ার করা। আচ্ছা ওই যে ওইটাই গেট রিড অফ। আমরা কি বলছিলাম? গেট রিড অফ মানে মুক্তি পাওয়া। এবং এখানে শুধু রিড অফ দিয়েছে বাট রিড অফ কখনো একা বসে না। ও সবসময় গেট এর সাথে বসে। আর এই যে সেই রিফ্রেইন ফ্রম, অ্যাবস্টেইন ফ্রম, অ্যাবসেন্ট ফ্রম, রিফ্রেইন ফ্রম, ফ্রি ফ্রম সবগুলাই ফ্রম। সবগুলোর অর্থ কি? দূরে থাকা বা বিরত থাকা। ঠিক আছে? সবই কিন্তু সিনোনিমাস। আচ্ছা। এরপরে এটা একটু দেখো স্যাটিসফাইড উইথ। আমি যে জিনিসটা নিয়ে সন্তুষ্ট তার আগে উইথ বসে। যেমন I am satisfied with my job. আমার চাকরি নিয়ে আমি সন্তুষ্ট। সো যে জিনিসটা নিয়ে সন্তুষ্ট হব তার আগে উইথ বসবে। ওকে? এরপর দেখো সেন্টেন্স টু এটা একটু লাগবে। সেন্টেন্স টু মানে কি? আ কোন কিছুর দণ্ড দেয়া, মানে শাস্তি দেওয়া বুঝায়। যেমন হচ্ছে এটা সাধারণত ডেথ সেন্টেন্স বা মৃত্যুদণ্ডের ক্ষেত্রে ব্যবহার করা হয়। কোর্টে কোন কিছুর বিচার চলছে, শেষে রায় হইছে মৃত্যুদণ্ড। তখন আমরা বলব যে, "দ্যা পারসন বা দ্যা প্রিজনার ইস সেন্টেন্সড টু ডেথ।" সেন্টেন্স টু মানে দণ্ড দেওয়া। সাধারণত ডেথ বা মৃত্যুদণ্ডের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। ঠিক আছে? এরপরে এটা একটু দেখতে পারো সিমিলার টু। সিমিলার টু মানে একই রকম। সিমিলার একই, টু যে জিনিসটার সাথে মিল থাকবে আরেকটা জিনিসের সেকেন্ড থিং টার আগে টু ব্যবহার করা হয়। যেমন দিস থিং ইজ সিমিলার টু দ্যাট। তাহলে ওই যে সেকেন্ড থিং টা মেনশন করছি তার আগে টু বসে। এটা একটু দেখো স্মাইল আপন। স্মাইল আপন মানে প্রসন্ন হওয়া। সাধারণত ভাগ্য খুলে যাওয়া বা ভাগ্য ভালো হওয়া এই ক্ষেত্রে আমরা স্মাইল আপন ব্যবহার করি। যেমন দেখো ফরচুন স্মাইল আপন দ্য ব্রেভ মানে উম কি বলে? এটার অর্থ কি ছিল? বীরভোগ্যা বসুন্ধরা। মানে হচ্ছে যারা সাহসী তারাই কেবল ভালো জিনিসটা পায়। তাদের উপরই ভাগ্য খুলে যায়। তাদের ভাগ্যই খুলে যায়। এইটা বোঝায়। এরপর এটা দেখো স্টেয়ার এট মানে এক দৃষ্টিতে তাকায় থাকা। ওই যে সেই লুক এট, এইম এট ওইগুলাই ওগুলার মতোই। তাহলে স্টেয়ার এট মানে কটাক্ষ করা বা এক দৃষ্টিতে তাকায় থাকা, হেলা করা, অবহেলা করা এরকম বুঝায়। ঠিক আছে? সো এখানে তোমাকে তাকাইতে হবে। সো স্টেয়ার এর সাথে এট ই বসবে। সাফার এর সাথে ফ্রম বসে এটা তুমি জানো। সাফার ফ্রম যে জিনিসটায় তুমি ভুগছো তার আগে ফ্রম বসে। যেমন I am suffering from misery, I am suffering from কি হইতে পারে? suffering from কি দিয়ে আমরা আমরা কি নিয়ে সাফার করি? ওভার ইউজ অফ মোবাইল ফোন। আমরা সবাই এখন ফোনের ওভার ইউজ নিয়ে সাফার করছি। আচ্ছা এই যে দেখো সুইটেবল এর সাথে ফর বসে আর টু বসতে পারে, হ্যাঁ? সুইটেবল টু বা সুইটেবল ফর। আচ্ছা এরপর এটা একটু দেখিও স্লার অন। স্লার অন মানে কলঙ্ক, বদনাম, কালিমা, দাগ। খুব ইম্পোর্টেন্ট যে তা না। আচ্ছা এবার এটা একটু দেখো টেক আফটার। টেক আফটার মানে এটা আমরা পড়ছিলাম ওই যে ইসের মধ্যে। টেক আফটার মানে একই রকম হওয়া, চেহারা একই রকম হওয়া। বাবার মতো চেহারা হইছে মেয়ের বা ছেলের। তো এই যে বাবা বা মায়ের সাথে ছেলে-মেয়ের চেহারার মিল থাকাকে আমরা টেক আফটার বলি। হি টেকস আফটার হিজ ফাদার। সে তার বাবার কিছু একটা নিয়েছে। টেক মানে নেওয়া বোঝাচ্ছে। কি নিয়েছে? চেহারা নিয়েছে। তো এখানে চেহারার মিল থাকা বুঝায়। ওকে? মানে অ্যাপারেন্টলি অর্থটা মিল থাকা, চেহারার সাদৃশ্য বুঝায়। কিন্তু নিয়েছে কি যদি জিজ্ঞেস করি বা এই সেন্স টা কেন হইলো? এই শব্দটা টেক কেন হইলো? চেহারা নিয়েছে একই রকম চেহারা হয়েছে এজন্য। আচ্ছা এরপরে টেস্ট অ্যান্ড অ্যাপিটাইট একই রকম। টেস্ট ফর মানে আগ্রহ বা রুচি এবং অ্যাপিটাইট ফর মানেও আগ্রহ বা রুচি বা ক্ষুধা। ঠিক আছে? ২ টা মিলাই পড়বা। এরপরে এটা একটু দেখো ট্রাস্ট ইন
জাস্ট লাইক ফেইদ ইন। ট্রাস্ট ইন মানেও বিশ্বাস, ফেইদ ইন মানেও বিশ্বাস। ২ টাকে এক ক্যাটেগরিতে পড়বা। টেল আপন। টেল আপন মানে কি ক্ষতি করা। এটা আমরা পড়ছিলাম না আগে গ্রুপ ভার্বের মধ্যে? টেল আপন। টেল আপন মানে কি ক্ষতি করা। যেমন স্মোকিং টেলস আপন আওয়ার হেলথ। স্মোকিং আমাদের স্বাস্থ্যের ক্ষতি করে। আচ্ছা, এরপরে আর এই যে ইউজফুল টা তো বেনিফিশিয়াল এর সাথে বলছিলাম। বেনিফিশিয়াল টু ইউজফুল টু। আর ভয়েড অফ ওই যে ডিভয়েড অফ যেটা ছিল। ডিভয়েড অফ মানে বঞ্চিত, ভয়েড অফ মানে বিহীন বা ছাড়া। জাস্ট একই রকম। এটা একটু দেখো ভালনারেবল টু। ভালনারেবল শব্দের অর্থ অরক্ষিত। নট সেফ, নট প্রিজার্ভড এরকম বোঝায়। অলওয়েজ ইন রিস্ক ভালনারেবল শব্দের অর্থ। তো দেখো উইক বডি ইজ ভালনারেবল টু অ্যাটাক। যে জিনিসের প্রতি সে ভালনারেবল। তোমার শরীর দুর্বল, তো যেকোনো সময় রোগ হইতে পারে। এই ক্ষেত্রে তোমার রোগটা রোগটা তোমাকে অ্যাটাক করবে। যে জিনিসটার অ্যাটাক হবে তার আগে একটু বুঝবে। আচ্ছা, এটা কিন্তু পরীক্ষাতে আসে ভালনারেবলটা। ডিইউ তে দেখলাম ২ বার আসছে। অন টপ তো বললাম। অন টপ অ্যান্ড নিড অফ অভাব বোঝায়। এরপরে উইক ইন। গুড এট মানে দক্ষ। I am good at English আমি ইংরেজি ভালো পারি। I am weak in English তার মানে আমি ইংরেজিতে কাঁচা, দুর্বল। তাহলে good at দক্ষ, weak in কাঁচা। not weak at এখানে আবার at বলিও না। weak এর সাথে in হবে কিন্তু। ওকে? আচ্ছা, এটা একটু দেখিও রাইট। রাইট এর সাথে কি যায়? রাইট ডাউন বা নোট ডাউন বা জট ডাউন। সমস্ত ক্ষেত্রে লিখে নেওয়া বোঝায়। রাইট ডাউন মানে টুকে নেওয়া বা লিখে নেওয়া। নোট ডাউন একই রকম। আচ্ছা, ওন্ডার অ্যাট, সারপ্রাইজ অ্যাট, মার্ভেল অ্যাট এগুলো তো বলেছি অলরেডি। সবগুলোর ক্ষেত্রে অবাক হওয়া অর্থে অ্যাট বসে। আচ্ছা, এখানে আর তেমন নাই। ওকে, এখন আমরা একটু প্র্যাকটিস করব না? প্র্যাকটিস না করলে তো হবে না। ঠিক আছে, মোটামুটি ওখানে ওই পর্যন্তই ছিল। যেগুলো দেখাইছি ইম্পোর্টেন্ট গুলো দেখাইছি বিকজ এত শর্ট টাইম তোমাকে আমি সব নিশ্চয়ই পড়াইতে পারব না। মোস্ট ইম্পোর্টেন্ট গুলো দেখাইছি, একটু বুঝে পড়িও পেরে যাবা। এখন আসো আমরা একটু ২-১ টা প্র্যাকটিস করব। প্র্যাকটিস করবা নাকি করবা না বলো? কিরে তোমাদের 6.0 র যারা আছো, তোমাদের কি অবস্থা? পরীক্ষা চলে না কি চলে? শোনো, আসলে এইগুলা মনে রাখার জন্য প্র্যাকটিস করতে হবে। আমি appropriate preposition শিখছিলাম ক্লাস 6 এ। সবগুলা ক্লাস 6 এ শেখা। ওই যে ক্যাডেট কোচিং করতো ওই সময়, আমি নিজে ক্যাডেট কোচিং এ ছিলাম না। ২-১ দিন যাইতাম আরকি ক্লাসে। তো ওই ক্যাডেট কোচিং এর সময় আমাদেরও একই সাথে শুরু করছিল। প্রত্যেকদিন ৫ টা করে appropriate preposition পড়া দিত পিসি দাস থেকে। ওই তখনই আমি যে appropriate preposition শিখছি এবং ওগুলা পড়তে এত বেশি বার পড়া হইছে টোটালি মুখস্থ হয়ে গেছিল। শুধু ক্লাস 6 না। এরপর ওই জিনিস একবার শেষ হওয়ার পর ক্লাস 7 এ আবার রিভাইজ করাইছে। আবার ক্লাস 8 এ তো আলাদা গ্রামার সেকশন ছিলই। ওই সময় আবার টেক্সট বই পড়ছি। তো ওই সময় মুখস্থ করে আসছি। সো এগুলা আসলে মুখস্থ করতে একটু টাইম লাগে, বুঝছো? সো একটু চেষ্টা করো বারবার পড়ার। তাছাড়া হুট করে তুমি চোখে দেখলা, একবার দেখে মুখস্থ হয়ে যাবে। এমন জিনিস তো না, এগুলো বেশ জটিল। সো তোমাকে একটু বারবার পড়তে হবে। আর যারা একেবারে শুরু করো নাই, এখনই ফার্স্ট ক্লাস করছো, তাদের জন্য সাজেশন হচ্ছে তুমি একটু কোয়েশ্চেন প্র্যাকটিস এর দিকে বেশি সময় দাও। তাইলে যে টাইপের প্রশ্ন হয় ডিরেক্ট সেইগুলা তুমি বেশি সলভ করলে আশা করি জায়গাটা ক্লিয়ার হবে। আদারওয়াইজ তুমি সবকিছু পড়তেছো, সবকিছু পড়তে গেলে কিন্তু মেইনটেইন করা কঠিন জিনিসগুলো। বুঝছো? আমি লিখলাম, দ্রুত আনসার করবা। ১, ১-২ লিখে ফেলবো পুরোটা। একবারে একটা না লিখে ৫ টা একসাথে লিখবো। আমি ৫ টা লিখে দেব। তুমি লিখতে থাকো। একেবারে সেন্ড করবা ৫ টা। She argued dash me সে আমার সাথে আর্গু করেছে, তর্ক করেছে। ওকে, এটা ১ নম্বর গেল। এরপর আচ্ছা, একটা গতদিনের ক্লাস থেকে দেই তো। The boy was run dash by a car. ওকে? ৩ নম্বর মুহসিন বানান ভুল লিখতেছি কেন?
হাজী মোহাম্মদ হোসেন was kind dash the poor। আচ্ছা এরপর হচ্ছে he is popular dash all for his deeds। তার কাজের জন্য সে বিখ্যাত। এরপরে he is deprived dash his father's property। father's property। এই ৫ টার উত্তর একসাথে করো দেখি। আচ্ছা ৫ টাই লিখছি আর লিখব না বলো। ৫ টা একসাথে উত্তর লিখা দাও। হ্যাঁ, ক্লাস আছে আবার। হ্যাঁ, ক্লাস আছে তো আমি জানি। অ্যান্ড তোমাদের উপর যে কি চলতেছে আমার নিজেরই খারাপ লাগে বুঝছো? আমার জীবনের সবথেকে হেক্টিক টাইম ছিল অ্যাডমিশন পিরিয়ড। শুধু হেক্টিক এজন্য না, খারাপ লাগতো এইজন্য কারণ সবসময় মাথায় কন্টিনিউয়াস একটা চিন্তা ছিল। আল্লাহ চান্স পাবো কি পাবো না? যদি না পাই কি হবে? সো তোমাদের জায়গাটা তো অবশ্যই বুঝি। আচ্ছা, আর্গো উইথ ১ম এ শ্রাবণী উত্তর দিয়েছ। রান ওভার। আচ্ছা এখানে ব্লাইন্ড না আমি কাইন্ড লিখছিলাম। তুমি লিখছো ব্লাইন্ড আচ্ছা। ওটা কাইন্ড ছিল। এরপরে হি ইস পপুলার ড্যাশ পপুলার উইথ লিখছো অ্যান্ড deprive of লিখছো ওকে। এরপর ২ নম্বরে লেখে নাই। রান ড্যাশ বাই এ কার। আচ্ছা এটা তোমার ইসের মধ্যে ছিল, গ্রুপ ভার্ব এর মধ্যে। গাড়ি চাপা দেওয়ার ক্ষেত্রে আমরা রান এর পরে ওভার ব্যবহার করি। আচ্ছা এরপর হচ্ছে পপুলার উইথ অ্যান্ড deprive of ওকে। উইথ ওভার টু ইয়েস কাইন্ড টু উইথ অ্যান্ড অফ ওকে। আলিনা ইয়াসমিন ঠিক বলেছো। সাবিহা জামান অল রাইট। জাইমা একটা মিস দিয়েছিলাম। ওকে বাকিগুলো ঠিক আছে। মার্জিয়া জান্নাত ঠিক আছে। সবাই ঠিক বলছো। জাস্ট ইন দিস ওয়ে তোমাকে প্র্যাকটিস করতে হবে বুঝছো? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যে বললাম ছোট থেকেই মুখস্থ করেছি তারপরেও কিন্তু কিছু জায়গাতে কনফিউশন লাগে। বই টু বই অনেক কিছু বিভিন্ন বইতে বিভিন্নভাবে প্রেজেন্ট করছে, ভ্যারি করে। স্টিল তোমাকে এইগুলার মধ্যে থেকেই এগুলো প্র্যাকটিস করে শিখতে হবে। ঠিক আছে? আচ্ছা ৪ জন সমস্যা নেই। আমি ওদিকে ইংরেজিতেও ক্লাস হচ্ছে। সো ডাজন্ট ম্যাটার। তোমাদের সুবিধা মতো তোমরা করে নিও। তোমাদের নাকি টেস্ট চলছে এইচএসসি যারা আছো ২৬ এর। ওকে? আ আর আছো লুৎফুন্নাহার মুক্তি, ওর ভাইয়ের ছবি সম্ভবত প্রোফাইল পিকচারে। I thought ছেলে নাম দেখি নাই। নুসাইবা বিনতে কামাল with over 2 with of ওকে। ঠিক আছে, সবাই ঠিক বলছো। শান্তা ভুঁইয়া আছো, হাসিবা জাহান আছো আরো ১০ জন। ওকে, তাইলে সবাই ঠিক বলেছ। আর্গো কারো সাথে তর্ক করা বুঝাইলে আর্গুর পরে উইথ বসে। আমার সাথে তর্ক করছে সো আর্গুড উইথ মি। দ্য বয় ওয়াজ রান ওভার। যখন গাড়ি চাপা দিয়ে কেউ মারা যায় বা অ্যাক্সিডেন্ট করে তখন সেই ক্ষেত্রে গাড়ি চাপা দেওয়া রান ওভার। তোমার উপর দিয়ে যাচ্ছে, মোশন আছে এবং উপর দিয়ে যাচ্ছে। এক্ষেত্রে ওভার ব্যবহার করা হয়। কাইন্ড টু মানে দয়ালু বা সদয়। সো কাইন্ড এর পরে টু বসে। পপুলার উইথ যে জেনারেশন বা যে পপুলেশন এর সাথে সে পরিচিত তার আগে উইথ বসে এবং যে জন্য কি জন্য তার কাজের জন্য তার আগে ফর বসে। ডিপ্রাইভড অফ মানে বঞ্চিত। এখানে অফ হবে। ঠিক আছে? এইগুলাই আরকি। আর তেমন কিছু নাই। একটু প্র্যাকটিস করিও। বাট সবার ঊর্ধ্বে আসলে appropriate preposition একটু লং টার্ম এ পড়তে হয়। অল্প কয়েকদিন পড়ে মনে রাখা বা ভালো করা পরীক্ষাতে একটু কঠিন। বাচ্চা-কাচ্চাকে ক্লাস 4-5 থেকেই এরকম ছোট, ছোট গ্রামার পড়ানো শিখাবা। এবং যারা হচ্ছে শহরের স্কুলগুলাতে পড়ো বা হচ্ছে স্পেশাল প্রাইভেট স্কুল, প্রাইভেট কলেজগুলাতে পড়ে, তারা এই জায়গাগুলো ছোটবেলা থেকে শিখে আসে। ইংলিশ ভার্সন হলে তো কথাই নাই। ওকে? তাইলে ঠিক আছে। আজকে এই পর্যন্ত থাক। আমাদের আবার নেক্সট ক্লাসে দেখা হবে। কারো কোনো প্রশ্ন থাকলে বলো। YouTube এ যারা আছো, ফারুক শফিক, স্নেহা মজুমদার, আব্দুল্লাহ মুনতাসির। আচ্ছা, with over to with of কোহিনূর বলছো আর কামরুল খান উত্তর করেছো। ফারুক শফিক উত্তর করেছে
আব্দুল্লাহ মুদাসির ৪ জন উত্তর করেছে ওয়েবসাইটে। ওকে, থ্যাংক ইউ। আ হ্যাঁ, মাফরিন মেহা তুমিও উত্তর করেছ। ঠিক আছে, এই তো দেখে ফেলছি। আচ্ছা, ডুয়াল অন বা ডুয়াল আপন যখন মিন অফ লিভিং বুঝাই যে আমি যে ইনকামের উপর ডিপেন্ড করে বেঁচে থাকি। জাস্ট লিভ অন যেরকম ওরকম ক্ষেত্রে আমরা ডুয়াল অন ব্যবহার করি। আচ্ছা, আর কে কেউ কিছু বলছো? ওয়ালাইকুম আসসালাম। ফেসবুক থেকে সালাম দিয়ে দিল। ওকে, ঠিক আছে। ইউটিউবে যারা ছিলা, ওয়েবসাইটে ছিলা, তোমাদেরকে অনেক ধন্যবাদ। সব মিলে মনে হয় ৫০ জনের মতো ছিল ক্লাসে। যাই হোক, এখন আমার কোনো ইস্যু নাই ক্লাস নিতে। ২ জন থাকলেও ক্লাস নিতে সমস্যা নাই। মেক্সিমাম ক্লাস করে ফেলছে। সেকেন্ড টাইমার এখন তো নাই। সবাই রিভিশনে ঢুকে গিয়েছে। আর যারা ফার্স্ট টাইমার আছো একটু চেষ্টা করো নভেম্বর ১০-১২ তারিখের মধ্যে আমাদের সিলেবাস শেষ হয়ে যাচ্ছে যখন, এর মধ্যে সিলেবাস একবার শেষ করে দ্রুত রিভিশন ফেজে ঢুকতে হবে। বুঝছো? নাহলে কিন্তু ১ মাসের মতো রিভিশনের টাইম না পাইলে পড়ছো অনেক। বাট ওই পড়াগুলো তো আর রিক্যাপ করে মাথায় পার্মানেন্টলি ঢুকাইতে পারব না। একবার পড়ে পরীক্ষার হলে দাগানো যায় না। ৩-৪ বার অন্তত রিভিশন করে যাইতে হবে। ঠিক আছে? সো মেডোলজির সাথে থাকো। যেভাবে তোমাকে আগাইতে বলে, যেভাবে রুটিন দেয়, একটু কষ্ট করে হইলেও শেষ করে রিভিশনে চলে যাইতে হবে। এবং ৩-৪ বার রিভিশন আমরাই তোমাকে করিয়ে নিব। জাস্ট একটু ডিটারমাইন্ড থাকো যে না, প্রত্যেকটা পরীক্ষা আমি দিব, পড়েই দিব, ভালো করবা। ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত থাক। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ভালো করে পড়ে পরীক্ষা দেন। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।